চেম্বারে বসে রোগী দেখছিলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয় এখানে রোগীরা সাধারণত টিকিট কেটে টিকিটটা ডাক্তারের কাছে জমা দিয়ে চেম্বারের ভিতরে বসে থাকে, আর ডাক্তাররা একের পর এক নাম ডেকে রোগী দেখে। সবেমাত্র বিসিএস দিয়ে নতুন চাকরিতে জয়েন করি, আজকে আমার প্রথম ডিউটি, তাই আমিও ঠিক এভাবেই রোগী দেখছিলাম। হঠাৎ খেয়াল করলাম একটা রোগা পাতলা লম্বা মেয়ে চেম্বারে প্রবেশ করলো। গায়ে কালো প্রিন্টের একটা সালোয়ার কামিজ, বয়স আনুমানিক 16 কি 17 হবে, চুলগুলো বেশ লম্বা আর লালচে টাইপের। মেয়ের গায়ের রংটা দুধের মতো ফর্সা। এত সুন্দর মেয়েও হয় জানা ছিল না, এ যেন সাক্ষাৎ পড়ি। মেয়েটাকে দেখে কিছুক্ষণের জন্য আটকে গেলাম। আমার স্বপ্নের ঘোর কাটলো যখন মেয়েটা তার তীক্ষ্ণ গলায় বলল, এই যে টিকিটটা। আমি এবার মেয়েটা চোখের দিকে তাকালাম। এত সুন্দর চোখ কোনো মানুষের হতে পারে না, এরকম চোখ আমি আগে কখনো দেখিনি। মেয়েটা চোখের মায়ায় ডুবে যাচ্ছে মনে হচ্ছিল। নিজেকে বেশ সামলে মেয়েটার হাত থেকে টিকিটটা নিলাম। খেয়াল করলাম মেয়েটার নাম পরি। নামের সাথে মেয়েটার রূপেরও সাম্রাজ্য রয়েছে। মেয়েটা টিকিটটা দিয়ে ঠিক আমার সামনে চেয়ারটাতেই বসলো। আমি নিজেকে সামলে আবার রোগী দেখা শুরু করলাম। হঠাৎ পরীর তীক্ষ্ণ কণ্ঠ আর হাসি শব্দ কানে আসলো। পরীর দিকে আবার তাকালাম, দেখলাম পরী পাশের বান্ধবীদের সাথে বেশ হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে আর হাসছে। বোঝাই যাচ্ছিল মেয়েটা বেশ চঞ্চল। আমি যতই পরীর থেকে মনোযোগ সরাতে যাচ্ছি, ততই যেন পরীর কথার হাসি তার দিকে আকৃষ্ট করছে। রোগী দেখতেও মনোযোগ দিতে পারছিলাম না। বাধ্য হয়ে পরীকে বললাম, এই যে একটু আস্তে। পরী এবার তার চোখ দিয়ে ইশারা করলো, ঠিক আছে। মনে হচ্ছে এবার প্রাণটাই বের হয়ে যাবে। এ মায়ের জাল যেন ছেড়ে বের হতেই পারছি না। খানিকক্ষণ চুপ থেকে পরী আবার আগের মতো কথা বলতে শুরু করলো। আমি না পারতেছিলাম পরীকে কিছু বলতে, না পারতেছিলাম রোগী দেখায় মনোযোগ দিতে। তাই সব রোগী পাশের রুমে পাঠিয়ে দিয়ে আর ওকে রেখে দিই। এবার ডাক দিলাম পরীকে। মেয়েটা এবার উঠে আমার পাশের চেয়ারে বসলো। জিজ্ঞেস করলাম তাকে, কি সমস্যা। পরী গড়গড় করে একের পর এক রোগ বলতে লাগলো। আমি কিছুটা স্থির হই পরীর কথা শুনে। পরীকে বললাম, আপনি একটু আসতে বলেন। পরী এবার মুচকি এসে বলল, ভাইয়া শ্বাসকষ্ট হয় খুব। যাক, বুঝতে পারলাম এবার। কিন্তু পরীকে যখনই প্রেশার মাপার জন্য হাতটা ধরলাম, হাতটা ধরে আবার সরিয়ে দিলাম। আমি অবাক হয়ে গেলাম, এত ঠান্ডা কারো হাত হয় নাকি। মরা মানুষের মতো ঠান্ডা হাত। বেশ চমকে এবার পরীর প্রেশার মাপলাম। খেয়াল করলাম পরীর প্রেশার অনেক হাই, পালসও হাই, হার্টবিটও নর্মাল মানুষের তুলনায় দ্বিগুণ। আমি বেশ চমকে গেলাম। প্রেশার হাই হলে সাধারণত মানুষের গা গরম থাকে। আমি রীতিমতো ঘামতে লাগলাম। এমন রোগী আমি জীবনের প্রথম দেখছি। এর আগে এমন রোগী পাইনি। পরীর দিকে খেয়াল করে দেখলাম সে মুসকে মুসকে হাসছে। কিছুক্ষণ চুপ করে থেকে পরীকে জিজ্ঞেস করলাম, আপনার গা কি সবসময় ঠান্ডা থাকে? এত ঠান্ডা কেন আপনার গা? পরী পাশ থেকে তার বান্ধবীকে ডেকে বলল, দোস্ত দেখ তো গা ঠান্ডা কিনা। না, ঠিকই তো আছে। আমি পাশের মেয়েটার কথা শুনে আবার পরীর হাত ধরলাম। না, এবার তো গরমই হাতটা, নর্মাল মানুষের মতোই। আবার প্রেশার, পালস, হার্টবিট মাপলাম। দেখলাম সব নর্মাল মানুষের মতোই ঠিক আছে। কিন্তু কতক্ষণ আগে এমন কেন হলো? এটা কি আমার মনের ভুল নাকি অন্য কিছু? বুঝতেছি না আমি। মনের মধ্যে প্রশ্নটা রয়ে গেল। পাশ থেকে পরী বলে উঠল, ভাইয়া আপনার নাম কি? আমি সুন্দর করে বললাম, অরণ্য। সে এবারও মুচকে আসলো। যতই পরীকে দেখছি ততই যেন মায়াজালে ডুবে যাচ্ছি। এবার পরী বলল, ভাইয়া আপনার নাম্বারটা দেওয়া যাবে? আমি কোনোরূপ কথা না বলে নাম্বারটা দিয়ে দিলাম। মেয়েটা মুচকে সে নাম্বারটা নিয়ে চলে গেল। সারাটা দিন শুধু আমার পরীর ঘরেই কাটলো। বুঝতে পারছিলাম না এমন কেন হলো। আমি যখন প্রথমবার প্রেশার মাপছিলাম তখন মনে হচ্ছিল কোনো মরা মানুষের প্রেশার মাপতেছি, কিন্তু যখন দ্বিতীয়বার মাপলাম সব নর্মালই লাগলো। এ কি আমার মনের ভুল নাকি অন্য কিছু? হতেও পারে মনের ভুল, কিন্তু মেয়েটার রূপ যেন আমাকে পাগল করে দিচ্ছিল। এত সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি। কি মায়া ভরা তার চোখ। ভাবতে ভাবতে সারাদিন কেটে গেল। পরের দিন ঠিক সকালবেলা আমার নাম্বারে একটা কল আসে। নাম্বারটা এমন ছিল 27919996। ভেবেছিলাম সিমের কোম্পানি থেকে দিয়েছে, তাই কেটে দিলাম। আবার কল আসলো, আবারও কাটলাম। আবার কল আসলো, এবার ধরলাম। খেয়াল করলাম একটা সুন্দর কণ্ঠ ভেসে আসছে আর বলছে, ভাইয়া কেমন আছেন? কণ্ঠটা বেশ পরিচিত মনে হচ্ছিল। খানিকক্ষণের কথা বলার পর জানতে পারলাম পরি। আমি কিছুটা অবাক হয়ে, এটা কোন দেশের বা কোন কোম্পানির নাম্বার? আমি পরীকে জিজ্ঞেস করলাম, আপনার ফোন নাম্বারটা এমন কেন? পরি জবাব দিল, কই, ঠিকই আছে তো, আমার তো এয়ারটেল নাম্বার। আবার দেখেন। এবার নাম্বারটা খেয়াল করে দেখলাম, সত্যি তো নাম্বারটা তো এয়ারটেল। কিছুটা চমকে গেলাম। তাহলে কিছুক্ষণ আগে যে নাম্বারটা ছিল
সেটা কি আমি ভুল দেখেছি? কলটা কেটে ফোন চেক করলাম, দেখলাম আমি যে নাম্বারটা কিছুক্ষণ আগে দেখেছি সেটা আমার কল লিস্টেই নেই। কিছুটা অবাক না হয়ে পারলাম না। এসব কি হচ্ছে আমার? মনের ভুল নাকি অন্য কিছু? এমন কেন হচ্ছে আমার সাথে? নাকি সবই আমার মনের ভুল? আবার কল দিলাম মেয়েটাকে। এবার কল দিয়ে আরও অবাক হলাম, কারণ কল দেওয়ার পরে দেখলাম নাম্বারটার কোনো অস্তিত্বই নেই। আবার কল দিলাম, একই কথা আসলো। এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণ আগে এই নাম্বার দিয়ে তো কথা বললাম, এখন নাম্বারের অস্তিত্ব নাই। মানেটা ঠিক বুঝতে পারছি না। এসব কি হচ্ছে আমার সাথে? নিজের উপর কিছুটা বিরক্ত হয়ে ফোনটা কেটে কাজে মনোযোগ দিলাম। এক তো নতুন চাকরি, তার উপর এমন অমনোযোগ দিলে চলবে না। যথারীতি কাজে মনোযোগ দেওয়ার ঠিক 10 মিনিট পর ওই নাম্বার থেকে কল আসলো। কিছুক্ষণ আগে যে নাম্বারের অস্তিত্ব নেই বললো, সে নাম্বারটাই কল আসলো। আমি অবাক না হয়ে পারলাম না, বিব্রত হয়ে কলটা কাটলাম। ওপাশ থেকে পরীর কণ্ঠ বেশি উঠলো। কি ব্যাপার ভাইয়া, ফোনটা কেটে দিলেন যে? না, এমনি। আচ্ছা পরি, কিছুক্ষণ আগে তোমার নাম্বারে কল দিলাম, নাম্বারের অস্তিত্ব নেই বললো। পরি এবার মুচকে আসলো আর বলল, ভাইয়া আপনি একটু বেশিই মজা করছেন আমার সাথে। প্রথম দিন বললেন গা ঠান্ডা, তারপর বললেন আমার নাম্বার আরেকটা, আর এখন বলছেন আমার নাম্বারের অস্তিত্ব নেই। এ কেমন মশকরা! আচ্ছা আমি ফোনটা কাটছি, আপনি আবার কল দিন। এই বলে পরি ফোনটা কেটে দিল। আমি দেরি না করি তৎক্ষণাৎ আবার কল দিলাম। এখন কলটা ঢুকলো, আর কলটা ধরার পর ওপাশ থেকে পরির তীক্ষ্ণ কণ্ঠ ভেসে উঠলো। ভাইয়া অস্তিত্ব না থাকলে কলটা আসলো কেমনে? খুব বেশি মজা করেন আপনি। ঠিক তা না, হয়তো আমার মনের ভুল। আচ্ছা তুমি কি জন্য কল দিয়েছো? কোনো প্রয়োজন? ঠিক প্রয়োজন না, এমনিই কথা বলার জন্য। একটু কথা বলতাম, পরিচিত হতাম আর কি। পরি, আমি তখন ব্যস্ত, রোগী দেখতে হবে। আমি তোমার সাথে রাতে কথা বলি, তাহলে আমার ভালো হতো। ঠিক আছে, আপনার ইচ্ছা। একটা কথা বলবো ভাইয়া? হ্যাঁ বলো। আজকে একটা দুর্ঘটনা ঘটতে পারে, আপনি সাবধানে থাকবেন। আমার মনে হচ্ছে কোনো একটা দুর্ঘটনা ঘটবে। এই বলে ফোনটা কেটে দিল। আমি ওর কথা তেমন পাত্তা না দিয়ে কাজ করতে থাকলাম। কাজ করতে করতে হঠাৎ খেয়াল করলাম একটা পোড়া গন্ধ আসছে, আর ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ছে। চেম্বারে বসে দম নিতে খুব কষ্ট হচ্ছিল। বুঝে ওঠার আগেই আমি সেন্সলেস হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন খেয়াল করলাম আমি হাসপাতালের একটা বেডে। বুঝতে পারলাম না আমি এখানে কেন। একটু আগে হাসপাতালের আগুন ধরলো, তাহলে আমি হাসপাতালে বেডে কেন? পাশে থাকা নার্সকে জিজ্ঞেস করলাম। নার্সরা বলল, আমি শুনে তো বিস্মিত হলাম। স্যার, কোথাও আগুন লাগেনি তো। আপনি হুট করে চেম্বারে সেন্সলেস হয়ে গেলেন। আমরা গিয়ে দেখি আপনি নিচে পড়ে আছেন। সবাই ধরাধরি করে কেবিনে নিয়ে আসি। কথাটা শোনার পর অস্থিরতা আরও বাড়ল। তাহলে আমি যে ধোয়া দেখলাম সেটা কিসের? আমার সাথে এসব কি হচ্ছে? এসব কি আমার মনের ভুল? পরি বলেছিল বিপদ হবে, এরপরে এমন হলো। এই মেয়েটা আসলে কে? সাথে সাথেই পরীকে কল দিলাম। পরি, তুমি কিভাবে জানলে আমার বিপদ হবে? এমনি ভাইয়া, আপনাকে নিয়ে একটা দুঃস্বপ্ন দেখছিলাম তাই। কিন্তু কেন ভাইয়া, আমি কি কিছু করেছি? না, তুমি কিছু করনি, আমারই মনের সব ভুল। এবার পরি মুচকি এসে বলল, হয়তো। মেয়েটার হাসি শব্দ শুনলে যেন প্রাণটা জুড়ে যায়। যতই কথা বলছি মেয়েটার প্রতি যেন ভালো লাগে বেড়েই চলল। আজকে অফিস থেকে ছুটি নিয়ে বাসায় চলে গেলাম, রেস্ট নিলাম, লম্বা একটা ঘুমও দিলাম। হঠাৎ স্বপ্ন দেখলাম যে পরি আমার পাশে বসে আছে, আমাকে জিজ্ঞেস করছে, এখানে বসে কি ভাবছেন ভাইয়া? তোমার কথাই ভাবছিলাম। সত্যি তুমি কে? তোমার সাথে কথা বলার পর থেকে কেন জানি অদ্ভুত ঘটনা ঘটছে। কে তুমি? ভাইয়া আপনি কি আমাকে দেখতে চান? আমি কে? আমাকে দেখে আপনি সহ্য করতে পারবেন তো? সহ্য না করার কি আছে, দেখো তুমি কে। পরি এবার আমার দিকে তাকালো। আমি ভয়ে কুঁকড়ে গেলাম। এত বিভৎস চেহারা আমি আগে কখনো দেখিনি। ঘুম থেকে উঠে দেখলাম ঘড়ির কাঁটায় 7টা বাজে। ফোনটা হাতে নিলাম, দেখলাম পরির একটা মিসড কল। আমি কল দিলাম, সাথে সাথেই, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো, কেমন আছে, কি করতেছে? না, কিছু না। আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে আপনি দুঃস্বপ্ন দেখছেন। সত্যি তো, আমি দুঃস্বপ্ন দেখছি। মেয়েটা জানলো কিভাবে? আমি দুঃস্বপ্ন দেখেছি তুমি জানলে কিভাবে? না, এমনি আন্দাজে বললাম। আমি মাঝে মাঝে এমন আন্দাজে কথা বলি, আর সেটা সত্যি হয়ে যায়। ও, তা কেমন আছো? ভালো, আপনি? আমিও ভালো। তুমি কিসে পড়ো? ইন্টার ফার্স্ট ইয়ারে। পরিবারে কে কে আছে? দাদিমা আর আমি। কেন, তোমার বাবা মা? অনেক আগেই মারা গেছে। পরিবারে দাদিমা আর আমি ছাড়া কেউ থাকে না। ও সরি। আচ্ছা পরে একটা কথা বলবো? আমি জানি আপনি কি বলবেন। বলো তো, কি বলবো? আপনি বলবেন আমার চোখগুলো এত সুন্দর কেন, আমার চুলগুলো এত সুন্দর কেন, আমি এত সুন্দর কেন, কার মতো হয়েছি, এসব। সত্যি তো,
তুমি জানলে কিভাবে? আমার মনের কথাগুলো তুমি বুঝো কিভাবে? আমি এগুলোই বলতাম। ওই যে আন্দাজে বলি, এখনো ঠিক তাই বলছি। সবাই আমাকে দেখে এমন বলে তো তাই। আচ্ছা শোনেন, আমার আপনি ডাকটা একদম ভালো লাগে না, তুমি করে ডাকি। তোমার ইচ্ছে, তুমি যেভাবে ইচ্ছা ডাকো। কথা বলতে বলতে একদিনে বেশ কাছে হয়ে গেলাম। এত সহজে কেউ এতটা আপন করে নিতে পারে তা পরির সাথে কথা না বলে জানতে পারতাম না। মনে হচ্ছে পরি আমার অনেক কাছের। কথা বলতে বলতে খেয়াল করলাম রাত 12টা বেজে গেছে। ঠিক এই সময় পরি বলে উঠলো, ভাইয়া চলেন একটু দেখা করি। এত রাতে দেখা করবা? তোমার সমস্যা হবে না? তার উপর গ্রামের মানুষ কি বলবে? রাখো তো গ্রামের মানুষ, চলো ঘুরে আসি, কেউ দেখবে না। গ্রামে এখন সবাই ঘুমাচ্ছে। আমিও পরির কথা ফেলতে পারলাম না। যতই হোক পরির প্রতি একটা দুর্বলতা আমার কাজ করে। তাই পরীকে বললাম, কোথায় আসবো বলো? হাসপাতালের পেছনে একটা কাশবন আছে, ওইখানে আসেন। এখন তো কাশফুল ফুটেছে, বনটা অনেক সুন্দর হয়ে গেছে এখন। আমি ফোনটা কেটে দিলাম। রেডি হয়ে কাজ বনে গেলাম। পূর্ণিমার চারটা মাথার উপরে, সবকিছু স্পষ্ট দেখাচ্ছিল। হালকা মৃদু বাতাস, বেশ ভালোই লাগছে। হুট করে দেখলাম পরি এসছে। পরীকে দেখে আমি বিস্মিত না হয়ে পারলাম না। কারণ কারণ এত সুন্দর চেহারার অধিকারী কোনো মেয়ে হতে পারে তা আমার ধারণার বাইরে ছিল। জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু পরীর মতো এত মায়া পড়ে চেহারার চোখের অধিকারী কোনো মেয়েকে দেখিনি। এখন পরি নীল শাড়ি আর সাদা ব্লাউজ পরে এসছে। মেয়েটাকে শাড়িটাতে বেশ মানিয়েছে। পূর্ণিমার চারটা যেন ওর মুখের উপর এসে পড়েছে। শুভ্র শীতল বাতাস যেন ওর লাল চুলগুলোকে উড়িয়ে দিচ্ছে। ওর রূপে আমি মুগ্ধ না হয়ে পারছি না। যতই পরি কাছে আসছে ততই মায়ের চাদরে ডুবে যাচ্ছি। আমার হার্টবিট বেড়েই যাচ্ছে। নিমিষে কোথায় হারিয়ে গেলাম ঠিক জানি না। হঠাৎ পরি হাতে তুড়ি দিয়ে বলল, এই যে মিস্টার, কি হলো, কোথায় হারালেন? চুপ কেন, কথা তো বলেন। না এমনি, তোমাকে নীল শাড়িতে খুব মানিয়েছে। তা তোমার এত রাতে দেখা করার এত ইচ্ছে জাগলো কেন? রাস্তায় কেউ তোমাকে দেখেনি? আমি দেখা না দিলে কেউ দেখবে কিভাবে মশাই? মানে? বললাম আমি যদি লুকিয়ে আসি তাহলে কেউ দেখতে পারবে নাকি? তোমার দাদিমা তোমাকে খুঁজবে না? রাতে দাদিমা ঘুমায়। আচ্ছা অরণ্য, একটা কথা বলবো? বলো। কথা বলার জন্যই তো এসছি। আমাকে তোমার মনে একটু জায়গা দিবা? আমি তোমাকে প্রথম দেখায় অনেক ভালোবেসে ফেলেছি, এটা বলার জন্যই ছটফট করতেছিলাম, তাই এত রাতে আসতে বলেছি। পরীর কথাটা শোনার পর বিস্মিত না হয়ে পারলাম না। এত সুন্দরী মেয়ে আমাকে ভালোবাসে, এটা কিভাবে সম্ভব? ভাবতে ভাবতে খেয়াল করলাম একটা নীল পদ্ম ধরে আমার সামনে এসে পরি বলল, অরণ্য, আমি তোমাকে ভালোবাসি, বড্ড ভালোবাসি। তুমি তো আমারই, তুমি আমার জন্মের জন্মান্তরের সাথী। তুমি তো আমার জীবনের সেই অধ্যায় যাকে মুছতে চেয়েও মুছা যায় না। তুমি কি আমায় গ্রহণ করবে না? পরীর এমন প্রস্তাব প্রত্যাখ্যান করার মতো ক্ষমতা আমার ছিল না। আমি পরীর হাত থেকে নীল পদ্মটা নিয়ে পরীকে জড়িয়ে ধরলাম। কিন্তু পরীকে জড়িয়ে খেয়াল করলাম পরীর শরীরটা অনেক ঠান্ডা। পরীর হার্টবিটের কোনো শব্দ পাচ্ছি না। পরীর হাতটা ধরলাম, পালসও চলছে না। মনে হচ্ছে এক মৃত মানুষকে আমি জড়িয়ে ধরে আছি। পরীর শরীর থেকে যেন মৃত মানুষের গন্ধ পাচ্ছি। নিমিষেই মাথাটা ঝিমানো শুরু করলো। তখন কি হলো জানি না, উঠে দেখলাম আমি আমার রুমে, আর পরী আমার পাশে বসা। আমার কি হয়েছিল পরী? জ্ঞান হারিয়ে ফেলেছিলে। তুমি মাঝে মাঝে এমন করো কেন অরণ্য? তোমাকে কত কষ্ট করে তোমার রুমে এনেছি জানো? কি যে করো না। আমার সবটাই মনে পড়লো। ঘড়ি কাটার দিকে খেয়াল করলাম, দেখলাম 3টা বাজে। পরীকে বললাম, এত রাতে এখানে তোমার দাদিমা চিন্তা করবে না? দাদিমা সকাল 7টায় ওঠে, এর আগে আমি চলে যাব। আচ্ছা অরণ্য, একটা আবদার করব। করো। আমার খুব একা লাগে। আমি যদি প্রতিদিন রাতে তোমার বাসায় আসি, তোমার সাথে আড্ডা দেই, আবার ভোর হওয়ার আগে চলে যাই, তোমার কি কোনো আপত্তি আছে? আর তোমার পরিবারের কেউ তো এখানে থাকে না, তোমারও মন ভালো লাগবে। তুমি কি এই ইচ্ছাটা পূরণ করবা? পরী, আমরা তো বিবাহিত না। মানুষ দেখলে কি ভাববে? তুমি চাইলে তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই, তাহলে তো আমরা একসাথে থাকতে পারবো। অরণ্য প্লিজ, আমার ইচ্ছা এটা। বিয়ে আরো পরে করব। আর মানুষকে ফাঁকি দেওয়া ব্যাপার না। তুমি আমার ব্যাপারে কাউকে বলো না, তাহলেই হবে। কেন জানি পরীর প্রতি মায়া থাকায় পরীর প্রস্তাবটা প্রত্যাখ্যান করতে পারলো না। রাজি হয়ে গেলাম। ঠিক 4টায় পরী বলে উঠলো, আজকে গেলাম, কাল আবার দেখা হবে, রাতে আসবো ওকে। আমি হ্যাবোধক মাথা নাড়লাম। পরী চলে গেল। বুঝতে পারছি না মেয়েটাকে, তার প্রতি কেন আমার এত ভালোবাসা আর আবেগ আসতেছে ঠিক জানি না। মেয়েটার কোনো কিছুতে আমি বাধা বা প্রত্যাখ্যান করতে পারছি না। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে একটু অফিস গেলাম, কাজ করলাম। সন্ধ্যায় বাসায় এসে পরীর কথা ভাবতে লাগলাম, কখন আসবে? একটা কল কি দেবো নাকি দেব না? হঠাৎ টুংটাং কলিং বেল বাজলো। খুলে দেখলাম পরী এসছে। আজকে একটা লাল শাড়ি পরে এসে। যতই পরীকে দেখছি ততই ভালোবাসার সাগরে ডুবছি। বেশ ভালোই কাটছিল রাতগুলো।
প্রতিদিন দেখা হতো। পরীর হাতে রান্না অনেক মজার ছিল। এত নির্ভুল মানুষ আমি কখনো দেখিনি। সব কিছুতে একদম পারফেক্ট ছিল। ভালোই কাটতে লাগলো দিনগুলো। মনে হচ্ছিল পরী আমার কত চেনা, এত পরিচিত, আর আপন অল্প দিনে কেউ হতে পারে কিনা তা পরীকে না দেখলে বুঝতাম না। কেটে গেল একটা মাস। মনে মনে স্থির করলাম, এবার পরীর পাগলামতে আর সায় দেব না। কালকে সকালে পরীর দাদির কাছে গিয়ে পরীর ব্যাপারে কথা বলবো। মেয়েটা সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু মাঝে মাঝে এমন পাগলামি করে, ওর পাগলামি না সায় দিয়েও পারি না। পরদিন পরীর ঠিকানায় পরীর বাসায় গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখে অবাক না হয়ে পারলাম না। কারণ গিয়ে দেখলাম সে জায়গায় পোড়া বাড়ি আর একটা পুরনো কবর ছাড়া কিচ্ছুই নেই। কিন্তু পরী তো বলেছিল যে সে সেখানে থাকে। এটা কিভাবে সম্ভব? এখানে কোনো মানুষ থাকতে পারে বলে মনে হয় না। আমি পরীকে কল দিলাম। পরী, তুমি কোথায়? আমি তো বাসায়। কেন? দাঁড়াও, জানালা দিয়ে তোমাকে দেখেছি। তুমি এদিকে ফিরো তো। আমি যখন পিছনে ফিরলাম দেখলাম বাড়িটা একদম নতুন আর পরিপাটি। এটা কিভাবে সম্ভব? কিছুক্ষণ আগে তো বাড়িটা পোড়া বাড়ির মতো ছিল, আর কবরটাই গেল কোথায়? কি হচ্ছে এসব আমার সাথে? সব কি আমার মনের ভুল? হঠাৎ করে পরী সামনে এসে তুড়ি বাজালো আর বলল, কি ব্যাপার মশাই, কি ভাবছেন? না বলে চলে আসলেন যে? আজকে তো দাদিমা বেড়াতে গেছেন। কি আর করা, চলেন এক কাপ কফি খাওয়াই। না থাক, পরে একদিন খাবনি। তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই চলে আসলাম। আমার লক্ষ্মীটাকে না দেখলে ভালো লাগে না। আসছে আমার ন্যাকামি করতে। চলো, এক কাপ কফি না খেলে তোমাকে ছাড়ছি না। কি আর করা, পরীর পাগলামির কাছে বারবার আমি হেরে যাই। ওর বাসায় গেলাম। কি সুন্দর পরিপাটি করে সাজানো বাসাটা, কত সুন্দর করে সাজানো। ছোট্ট একটা ঘর এত সুন্দর করে সাজানো যায় কখনো ভাবতে পারিনি। পরী চাটা বানাতে গেল, আমি ঘরটা দেখতে লাগলাম। দেখলাম পরীর অনেক ছবি, তবে সেগুলো সব আগের রাজকন্যাদের পোশাক পরা। মনে হচ্ছে পরীর এই ছোট্ট ঘরের ছোট্ট রাজকন্যা ছিল। এই ছোট্ট ঘরটা মনে হচ্ছে ছোট্ট একটা জমিদার বাড়ি। বাড়ির ভিতর ঢুকে যেন কয়েক মুহূর্তের মধ্যে হারিয়ে গেলাম সেই জমিদার যুগে। হঠাৎ পরী কফি নিয়ে হাজির। আমাকে বলল, এই যে নাও কফি খাও। কফিটার গন্ধ এত সুন্দর ছিল তা কি বলবো। আমি যখন কফিটায় চুমুক দিলাম, আমি জানি না আমি কিসের কফি খেয়েছিলাম। কয়েক মুহূর্তের জন্য আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম। এ কোন কফি? এ কোনো কফি না, এই জন্য এক অসাধারণ মায়া জড়ানো কোনো শরাব ছিল। এরকম ভালো কফি আমি আমার জীবনে প্রথম খেলাম। কফিটা খাওয়া শেষ করে বাসায় আসলাম। এবার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, পরী মেয়েটাকে কোনো না কোনো কারণে পরীর সাথে যতবারই দেখা বা কথা হয়েছে ততবারই কিছু না কিছু কাহিনী ঘটেছে। কেন এমন হচ্ছে? মেয়েটাকে সাধারণ মানুষের থেকেও সবসময় অন্যরকম মনে হয়েছে। আসলে মেয়েটা কে? ভাবতে ভাবতে সারাদিন পার করলাম। রাতে পরী আসলো, হাতে নীল পদ্ম নিয়ে। পদ্মটা ধরার পর মনে হলো, এই নীল পদ্ম সে কোথায় পাবে? এটা তো এখানে পাওয়া যায় না। পরী, এই নীল পদ্ম কোথায় পেলে? আচ্ছা পরী, নীল পদ্মটা কোথায় পেলে? পেয়েছি কোথাও এক জায়গায়, এনেছি, নাও। এত প্রশ্ন কেন করো বুঝি না। পরীর হাত থেকে ফুলটা নেওয়ার সময় খেয়াল করলাম পরীর ছবির প্রতিচ্ছবি আমার আয়নায় হচ্ছে না। এরকম কেন হচ্ছে? আমি এবার ঘাবড়ে না গিয়ে চুপচাপ থাকলাম। পরী কখনো ছবি তুলতে চাইতো না, তাই কখনো ওর মনের বাইরে গিয়ে ছবি তুলিনি। আজকে পরীকে বললাম, পরী, আজকে আমার খুব ইচ্ছে করছে তোমার সাথে ঘুমাবো, অনেক ঘুমাবো। তারপর আমাকে বললো, অরণ্য, তোমার যে কি মন চাই বুঝি না। পরী আর আমি ঘুমোতে গেলাম। আমি উঠে পরীর কয়েকটা ছবি তুললাম, কিন্তু প্রতিবারই ছবি আর উঠছিল না। হঠাৎ পরী ঘুম থেকে উঠে মুসকে মুসকে হাসতে লাগলো। জিজ্ঞেস করলাম, পরী হাসতেছো কেন? এমনি। আচ্ছা অরণ্য, তোমার প্রিয় রং কি? নীল তোমার প্রিয় রং? সাদা। কেন জান? কেন? কারণ সাদা কাফনটাই তো আমার গন্তব্য। পরীর কথাগুলো শুনলে মাঝে মাঝে খুব অবাক লাগে। কি যে বলে বুঝতে পারি না। ঘড়ির কাঁটাটায় টুংটাং করে 4টা বাজলো। পরী চলে গেল। এবার আমি খানিকক্ষণ ঘুমিয়ে রইলাম। তারপর অফিসে গেলাম। অফিসে গিয়ে একটা নার্সকে পরী বর্ণনা দিয়ে পরীর কথা জিজ্ঞেস করলাম। নার্স বলল, স্যার, আপনি এই মেয়েকে কিভাবে চেনেন? না এমনি। কেন বলেন তো? ওই মেয়ে তো 20 বছর আগেই মারা গেছে। তখন আমি নতুন নতুন চাকরিতে জয়েন করেছি। মেয়েটা বেশ সুন্দরী ছিল, এলাকার নাম করা সুন্দরী বলা যায়। দাদির কাছ থেকে বড় হয়েছে। যে কেউ মেয়েটার সুন্দরতা দেখে মুগ্ধ হতো। কি জানি হয়েছিল মেয়েটার। তখন এই হাসপাতালের দায়িত্ব ছিল অফিসার। মেয়েটা ভর্তি হওয়ার 2 দিন পরে মেয়েটার কেবিনে আগুন লেগে যায়, আর মেয়েটা মারা যায়। এর কিছুদিন পর মেয়েটার দাদিও মারা যায়। এর কিছুদিন পর অফিসার চাকরিতে হন এবং আত্মহত্যা করেন। এর কিছুদিন পর অফিসার চাকরিচ্যুত হন এবং আত্মহত্যা করেন। হঠাৎ কথা জিজ্ঞেস করলেন কেন? এটাই বলল ওই নার্সটি। না, এমনি, তেমন কিছু না। নার্সের কথাটা শুনে যেন আমার হার্টবিটটা বেড়ে গেল।
পরি মারা গেলে আমার কাছে যে আসে তাহলে সে কে? আমি এতদিন কার সাথে কথা বলেছি? সব কি কল্পনা নাকি কিছু বাস্তব আছে? সারাটা দিন আমার কাটলো এসব প্রশ্নে। আশপাশ খোঁজ নিলাম, সবাই একই কথা বললো। রাতে পরির জন্য অপেক্ষা করতে লাগলাম, পরি কখন আসবে। ঘড়ি কাটা ঠিক 12টা বাজে। কলিং বেলের শব্দ পেলাম, দেখলাম পরি আজ সাদা একটা শাড়ি পরে এসছে। পরির গায়ের রংটা কেন জানি ফ্যাকাশে লাগছে খুব। হাতে এবার অনেকগুলো সাদা গোলাপ আর শিউলি ফুলও ছিল। আমাকে বলল, এখানেই দাঁড়িয়ে থাকবা নাকি রুমে যাবা? কি যে দেখো ফেলফেল করে, বুঝি না। রুমে চলো। হাতের ফুলগুলো কি আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। নাও। আচ্ছা অরণ্য, তুমি আমাকে কতটা ভালোবাসো? তোমার কি মনে হয়? তুমিই বলো। যতটা ভালোবাসলে তোমাকে পুরোপুরি সম্মান করতে পারবো ততটাই ভালোবাসি। কিন্তু পরি, আমার কিছু প্রশ্নের উত্তর তুমি আজকে দিবে। এগুলো প্রশ্ন আমাকে করে করে খাচ্ছে, আমি নিতে পারছি না। আমি জানি তুমি কি বলবে। আমি কে, আমার পরিচয় কি, আমার সাথে দেখা হওয়ার পর তোমার জীবনে এত অদ্ভুত কাহিনী কিভাবে ঘটছে। সবাই বলছে আমি মৃত, তাহলে আমি তোমার সাথে কিভাবে কথা বলি বা কিভাবে দেখা করি, এসবই তো বলবা, তাই না? আমি জানি না পরি, তুমি বলার আগে আমার কথা কিভাবে বুঝে ফেলো। আচ্ছা বলো তুমি কে? আমি আজকে সবটা জানতে চাই। আমি তোমার চোখের দিকে তাকালেই তোমার মনের সব বুঝতে পারি অরণ্য। আমি তোমাকে যা বলবো তুমি সেটা শুনে সহ্য করতে পারবে, মানতে পারবে? যত কঠিনই হোক তুমি সত্যিটা বলো, আমি যেভাবে হোক মানার চেষ্টা করব। তাহলে শোনো, আজ থেকে 25 বছর আগে 23,91,996 সালে হসপিটালে একজন নতুন ডাক্তার আসছিল। ডাক্তারের নাম ছিল অভি। আমি তখন কলেজে সবেমাত্র ভর্তি হই। আমার বয়স তখন 17 চলে। উনি যেদিন হসপিটালে নতুন জয়েন দেয়, কাকতালীয়ভাবে সেদিন আমার জন্মদিন ছিল। আমি খুব চঞ্চল হওয়ায় সারা গ্রাম ছুটে বেড়াতাম, সবাই আমাকে খুব ভালোবাসতো। আমি আমার বান্ধবীদের নিয়ে জন্মদিন পালন করে বাসায় ফিরছিলাম। হঠাৎ খেয়াল করলাম একটা সুন্দর সুপুরুষ আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। প্রথম দেখাতেই খুব ভালো লেগে যায়। খোঁজ নিয়ে জানতে পারলাম উনি এই হসপিটালে নতুন জয়েন দিয়েছে। আমি পরদিন কোনো কথা না বলে ওনার চেম্বারে গেলাম আমার বান্ধবীকে নিয়ে। ঠিক যেভাবে তোমার চেম্বারে এসেছিলাম, ওনার সাথে প্রথমেই খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর থেকে ফোনে কথা বলা শুরু হয়। কলেজে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতো। এইভাবেই আমার ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়। রোজ রোজ দূর থেকে দেখা, কত ভালোই চলছিল। আমি জানি না অভি আমাকে কতটা ভালোবাসতো, কিন্তু আমি অভিকে জীবনের থেকেও বেশি ভালোবাসতাম। অভির সব কথা শোনার চেষ্টা করতাম। অভি এ বাসাটাতেই থাকতো। বাসার সব যেভাবে রাতে হঠাৎ অভি বলে উঠল, পরি আমার বাসায় আসো। আমি তখন বললাম, দাদিকে রেখে একা ভয় লাগবে, তুমি নিয়ে যাও আমাকে। অভি আমাকে নিয়ে আসলো। দাদিকে ফাঁকি দিয়ে, সবাইকে ফাঁকি দিয়ে রাতে ওর বাসায় চলে আসতাম। একে অপরের কে সবটা শেয়ার করতাম। ভালোই ছিল সব, ভালোভাবে কাটতে লাগলো। উপভোগও করতে লাগলাম জীবনটা। কিন্তু হঠাৎ একদিন আমি জানতে পারি আমি মা হব। অভিকে বলার পর অভি বলল বাচ্চা নষ্ট করে দিতে। আমি রাজি হইনি, কারণ মা হয়ে বাচ্চা খুন করতে পারবো না। অভিকে বিয়ের জন্য প্রেশার দেওয়া শুরু করি। যতবারেই বিয়ের কথা বলতাম অভি ততবারেই বিয়ে করতে চাইতো না। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। অভি কোনো পাত্তা পেতাম না। কান্না করার উপর কান্না করতাম। এত কান্না করেছি সেদিন কি বলবো। অভিকে পাশে পাইনি। বাধ্য হয়ে অভিকে বলেছি আমি মামলা করব। আমার বাচ্চার জন্য যা দরকার সব করব। সেদিন অভি অনেকটা রেগে গিয়ে আমার পেটে লাথি দেয়। ফলে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আমাকে হসপিটালে নিয়ে ভর্তি করানো হয়, কিন্তু কোনোভাবেই বাচ্চা হারানোর যন্ত্রণা আর অভিকে মানতে পারছিলাম না। আমার সেন্স ফেরার সাথে সাথে অভিকে ব্ল্যাকমেইল শুরু করলাম। 20 বছর আগে ঠিক এই দিনে, যেদিন আমার জন্মদিন ছিল, সেদিন অভির হসপিটালের একজনের সাহায্যে আমার কেবিনে আগুন লাগিয়ে দেয়। আমি কেবিন থেকে বের হওয়ার জন্য ছটফট করতে লাগলাম। আমাকে বের হতে দেয়নি। সেদিনই আমার মৃত্যু হয়। আমার রূপ ঝলসে যায়। যে রূপ অভিকে মুগ্ধ করেছিল সেই রূপটাই সেদিন ঝলসে গিয়েছিল। আমাকে বের করে কবর দেওয়া হয়। এর কিছুদিন পর আমার দাদি মারা যায়। পরি, তুমি যদি মৃতই হও তাহলে আমার জীবনে কেন আসলে? আমি কি ক্ষতি করছি তোমার? তুমি এসব মজা করো না। তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে? অরণ্য, কাকতালীয় ভাবে যেদিন আমার জন্মদিন ছিল সেদিন তুমি হসপিটালে জয়েন দিয়েছিলে, ঠিক অভির মতো। তাই তোমার জীবনে আসা। কিন্তু অভি আর তোমার মধ্যে রাত দিন ফারাক। তুমি আমাকে খুব কাছে পেয়েও কখনো স্পর্শ করনি। আমাকে সম্মান দিয়েছো, তাই তোমার কোনো ক্ষতি করতে পারি না। অভি আত্মহত্যা করলো কেন? আত্মহত্যা করেনি, আমি ওকে মেরে দিয়েছি। ওর মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার আর আমার বাচ্চার খুনি সে ছিল। তাকে তো শাস্তি পেতেই হতো,
মাথায় মেরে দিয়েছি। পরে আমি কি তোমাকে কখনো আপন করে পাবো না? কখনো কি তোমার সাথে ঘর বাঁধতে পারবো না? কখনো কি তুমি আর আমি এক হতে পারবো না? আমি যে তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। না অরণ্য, জীবিত আর মৃত মানুষের কখনো বিয়ে হতে পারে না, কখনো এক হতে পারবো না আমরা। কারণ আমি যে মৃত, আর আমার আসল রূপ দেখলে তুমি সহ্য করতে পারবা না। আমার এ মায়াবী রূপের আড়ালে একটা বিশ্রী ঝলসানো কুৎসিত রূপ আছে, যেটা দেখার পর তুমি ভয় পাবা। আমি তোমার আসল রূপটা দেখতে চাই। এবার পরি তার আসল রূপে আসলো। এতটা বীভৎস আর ঝলসানো রূপ কখনো দেখিনি, কিন্তু তবুও পরীকে ছাড়তে আমি পারবো না মনে হচ্ছে। তুমি যেমনই হও আমি তাতে খুশি পড়ি, তুমি যেও না। অরণ্য, আমার আর তোমার মিলন সম্ভব না। নিয়তি যে এক হতে দিবে না। আজকের পর থেকে আমি আর তোমার সামনে আসবো না। তোমার পরি আজকের থেকে চলে যাবে অরণ্য। এই যে শিউলি ফুলগুলো দেখছো, খুব যত্ন করে রেখো। আর তোমার বউ যে হবে তাকে পরি বলে ডেকো। এটা আমার আবদার বলতে পারো। ঘড়ির কাটা 4টা বাজলো, পরিও চলে গেল। এরপর আর পরি কখনো আসেনি আমার সামনে। পরির প্রতি মায়া ভালোবাসা সেগুলো এখনো বুকের একপাশে বিঁধে আছে। অনেকটা দিন পার হলো, আমি বিয়েও করি। পরির কথা মনে হতেই আমার বউ মালিহাকে আমি পরি বলে ডাকি। মালিহার মাঝে আমি পরীকে খোঁজার চেষ্টা করি। মাঝে মাঝে মানুষের জীবনে এমন কিছু হয়, মাঝে মাঝে মানুষের জীবনে এমন কিছু হয় যা কল্পকে না করা যায়। কেউ অধিক কাঞ্ছিত জিনিসটা অবহেলা চাদরে জড়িয়ে ছুঁড়ে ফেলে, আর কেউ হাজার সাধনা করে পায় না। মানুষকে অবহেলা চাদরে জড়ানো খুব সোজা, কিন্তু ও পাশে থাকা মানুষটার হাহাকার বোঝাটাও খুব কঠিন। পৃথিবীটা একটা মায়ের জাল। এখানে অনেক মানুষ বেঁচে থেকে মৃত, জীবন্ত লাশগুলো এখানে নিজ নিজ গতিতে চলছে। পরীর মতো মায়াবী আত্মার পৃথিবীতে ভরপুর। শুধু পার্থক্য একটাই, গল্পে পরি মৃত ছিল, আর দুনিয়ায় পরিগুলো বেঁচে থেকে জীবন্ত লাশ হয়ে থাকে। দুনিয়াটাতেই তো মায়াবী আত্মার ঘেরা। আরে বেঈমান, আমি অনেক বড় স্বপ্ন দেখেছিলাম তোকে নিয়ে। তোর হাতে হাত রেখে আমি সারাটা জীবন পার করবো বলে, কিন্তু তুই আমার পবিত্র ভালোবাসার সাথে বেঈমানি করে অন্য করে হাত ধরে পাড়ি দিলি নতুন সুখের সন্ধানে। আরে এই বেঈমান রাজ মোহাম্মদ যদি একবার হাত বাড়িয়ে দেয় তাহলে হাজার হাজার মেয়ে আমাকে ভালোবাসবে, কিন্তু আমি সেটা করিনি। কেন জানিস? আমি আমার মন থেকে শুধু তোকে ভালোবেসেছি বলে। ভালোবাসার মধ্যে তো একটু একটু রাগ অভিমান থাকবেই। আমি তো কখনো বলিনি আমি তোর থেকে মুক্তি চাই, তবে আমার ইগোটা একটু বেশি। আমার ইগো কেন এত বেশি তুই জানিস? জানিস না তো? কারণ আমি তোকে অন্য কোনো ছেলের সাথে দেখলে সহ্য করতে পারি না। আমি যে তোকে বলতে পারছি না, তুই বিশ্বাস কর, আমি একটি রাতও ঘুমোতে পারিনি। আমি জানতাম তুই এমন কিছু একটা করবি, এই জন্যই আমি তোর ভালোবাসাটাকে সাড়া দিতাম না। প্রথম দিন তুই আমাকে বলেছিলি কি, মনে আছে তো? হ্যালো, আপনি নিশ্চয়ই রাজ মাহমুদ? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি মায়া চৌধুরী, সবাই মায়া বলেই ডাকে। আমি আপনার ফ্রেন্ড হতে পারি? না, আমি কোনোদিন কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করি না। এই যে মিস্টার, এত সুন্দর একটা মেয়ে আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছে, আর আপনি না করছেন কেন? আপনি জানেন আমার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য কত ছেলে লাইন দিয়ে আছে? তো জান না, আপনি তাদের সাথে কে ফ্রেন্ডশিপ করে না, আমার কাছে কেন এসেছেন? এই কথা বলে আমি চলে যেতে তুললে আবার মায়া নামক মেয়েটা দৌড়ে এসে আমার সামনে দাঁড়ায়। এই যে মিস, আপনার কি সমস্যা বলেন তো? আর আপনার মাত্র ভালো লাগছে না আমার কাছে? আসলে মানে কি মানে করছেন? কি বলবেন সেটা বলেন। আসলে আপনাকে আমার খুব ভালো লাগে। মানে? মানে আবার কি? ভালো লাগে মানে ভালো লাগে। এরপর মায়া নামক মেয়েটা আমার গালে একটা চুমু দিয়ে দৌড়ে চলে যায়। আমি তো অবাক হয়ে তাকিয়েছি মায়ের চলে যাওয়ার দিকে। আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। তারপর আমি বাসায় চলে যাই। পরের দিন আবার আমি কলেজে আসি। ঠিক সেই মুহূর্তে মায়া আমার সামনে হাজির। এবার মায়া বলে, রাজ, আমি আপনাকে একটা কথা বলতে চাই, প্লিজ আপনি আমার কথাটা রাখবেন। আচ্ছা বলেন, আমি চেষ্টা করব। আমি আপনাকে ভালোবাসি, প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আমি আপনাকে আজ থেকে 2 বছর ধরে ভালোবেসে আসছি, কিন্তু আমার সাহস হয়নি আপনার সামনে এসে আমার ভালোবাসা প্রকাশ করার। 2 বছর ধরে ভালোবাসেন মানে? এর মানে কি? আর আমি আপনাকে গতকালই দেখেছি। আপনি মনে করে দেখেন, আজ থেকে 2 বছর আগে আপনি ঢাকা গিয়েছিলেন আপনার এক বন্ধুর বিয়েতে। সেদিন আমি আপনাকে প্রথম দেখি, এবং ওই দিন আমি আপনার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার সাহস হয়নি সেদিন। যদি আপনি আমাকে ফিরিয়ে দেন, এই জন্য আমি বলতে পারি নাই। তবে একটা জিনিস কি জানেন, এই 2টা বছর আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করেছি আপনার যেন কোনো ক্ষতি না হয়, আর এটাও মনে মনে চেয়েছি কোনো মেয়ে যেন আপনার স্পর্শ না পায়। আপনি শুধুই আমার, একান্তই আমার, আর কারো নয়।
আমি ঢাকা থেকে এখানে কেন এসেছি জানেন? শুধু আপনার জন্য। কারণ আপনাকে না দেখে আমি থাকতে পারবো না। আপনাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়। আমি কতবার আপনার ফোন নাম্বার নেওয়ার ট্রাই করেছি, কিন্তু পারিনি। আমি পাগলের মতো ছটফট করেছি আপনার সাথে একটি বার কথা বলার জন্য, কিন্তু কেউ আপনার ফোন নাম্বার আমাকে দেয়নি। গতকালকে সাগর ভাইয়ার কাছ থেকে আপনার ঠিকানা নিয়ে চলে এসেছি। প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দিবেন না, প্লিজ। মায়ের কথা শুনে আমি যে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। তারপর আমি মায়াকে বললাম, দাঁড়াও মায়া। আমার মুখে মায়ের নাম শুনেই মায়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। প্রিয় মানুষের একটুখানি পরশের পৃথিবীর সমস্ত সুখ নিজের মধ্যে মনে হয়। আমিও মায়ের ভালোবাসার পরশ পেয়ে মায়ের ভালোবাসাটাকে সাড়া দিই। আবারও আমি বললাম, মায়া, তুমি যেখানে এসেছো তোমার পরিবার কি তা জানে? হ্যাঁ, আম্মু আমাকে সব রকম সহযোগিতা করেছে, কারণ আমি আমার সব কথা আম্মুর সাথে শেয়ার করি। আর সবচেয়ে বড় কথা হলো আম্মু তোমাকে চেনে। আমাকে চেনে মানে? হ্যাঁ, আমার আম্মু আর তোমার আম্মু অনেক আগে থেকেই পরিচিত। এবার আমি আমার ফোনটা বের করে আমার আম্মুকে ফোন দিই। হ্যালো আম্মু। বাবা, কেমন আছিস তুই? আমি ভালো আছি। তার আগে বলো মায়াকে। মায়া হলো তোর আশা আন্টির মেয়ে। কি? আশা আন্টির মেয়ে মায়া? হ্যাঁ, আজকেই আর তোকে ক্লাস করতে হবে না। মায়াকে নিয়ে বাসায় চলে আয়। আমি তোদের জন্য রান্না করেছি, আর তোরা বাসায় আয়, বাকি কথা বলছি। মায়া চলো আমার সাথে। কোথায়? বাসায়। এরপর আমি মায়াকে নিয়ে রওনা দিই বাসার উদ্দেশ্যে। কারণ আমার বাসা একটু গ্রামের দিকেই, আর আমি গ্রামে থাকতে পছন্দ করি বলেই শহরে নিজের বাড়ি থাকা সত্ত্বেও গ্রামে থাকি। অনেকক্ষণ পর আমি বাসার সামনে এসে কলিং বেল বাজাতেই আমার আম্মু এসে দরজা খুলে দেয়। আমি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসি। খাবার খেতে খেতে আমার আম্মু বলল, এই সেই মায়া, তুই যাকে ছোটবেলায় বউ বউ বলতি। আমার আম্মার মুখে এমন কথা শুনে আমি একবার মায়ের দিকে তাকিয়ে আবার চোখ ফিরে নিই। আমি এর কোনো কথা না বলে খাওয়া শেষ করে নিজের রুমে চলে যাই। রুমে গিয়ে আমি মনে মনে ভাবছি মায়ের সাথে কাটানো সেই মুহূর্তগুলো, আর মনে মনে হাসছিলাম। এমন সময় মায়া আমার রুমের সামনে এসে বলল, রাজ আমাকে ভেতরে আসতে বলবে না? মায়া, এইসব কি বলো? এটা তোমার রুম, তোমার যখন ইচ্ছে তখন আসবে এই রুমে। শুধু কি রুমের পারমিশন পেলাম, না রুমের মালিকেরও পারমিশন পেলাম? কোনটা? আচ্ছা তাই? তোমাকে আমি এই কথা বলেই আমি মায়ের ঠোঁটে পরশ নিতে থাকি। এবার বুঝতে পেরেছো তাহলে? হুম। এরপর এভাবে চলতে থাকে আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসা। আমি মায়া একই কলেজে লেখাপড়া করি। কিছুদিন যেতেই মায়া আমাকে ইগনোর করতে থাকে। একদিন রাজা আমাকে বলল, মায়া, কেন তুমি এমন করছো? আমি তোমার অবহেলা নিতে পারছি না, প্লিজ মায়া। রাজ, আমি একা থাকতে চাই। হ্যাঁ, আজ তুমি একা থাকতে চাও, অথচ 1 বছর আগে তুমি আমাকে ছেড়ে থাকতে পারতে না, আর সেই তুমি বলছো একা থাকতে চাই? বাহ, কি চমৎকার কথা তোমার। আর আমি কি এতটাই খারাপ হয়ে গেছি তোমার চোখে? তোকে আমি বলেছি না আমি একা থাকতে চাই? তাহলে কেন তুই আমাকে বিরক্ত করছিস? আমি তোমাকে বিরক্ত করছি? বাহ, অনেক সুন্দর কথা বলছো তুমি। কিছুদিন আগে তুমি বলতে আমাকে ছেড়ে তোমার জীবন মূল্যহীন। তবে সবসময় ভালো থেকো। আর আমাকে ছেড়ে তুমি যার হাত ধরেছ তাকে অন্তত কখনো কষ্ট দিও না, কারণ সে হয়তো তোমার কষ্টগুলো আপন করে নাও নিতে পারে আমার মতো। আমি তোমাদের সকল কষ্ট সহ্য করতে পারি, তবে আমি আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষটির চোখের পানি দেখতে পারবো না। এগুলো বলে আমি চলে যাই। আমি এখন আর আমার গ্রামে যাই না, এখন আমি শহরেই থাকি, কারণ আমি চাই না আমার আম্মু কষ্ট পাক। এভাবেই দিনের পর দিন চলে যায়। অনেকদিন পর আজ আমি কলেজে গিয়ে দেখি নয়ন নামে একটা ছেলের সাথে মায়া হেসে হেসে কথা বলছে। এটা দেখে আমার বুকের মাঝে একটা মোচড় দিয়ে উঠলো। আমি আর একটা মিনিটও সেখানে দাঁড়িয়ে না থেকে আমার বাসায় শুয়ে থাকা সেই কথাগুলো ভাবছি। এমন সময় আমার বন্ধু রাফির ফোন আছে। আমি ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে রাফি বলে উঠলো, দোস্ত, কালকে মায়ার বিয়ে নয়নের সাথে। ও আচ্ছা ঠিক আছে। তুই কিছু বলবি না? না, আর কি বলবো। এই বলে আমি ফোনটা কেটে দিয়ে অফ করে রাখি, যাতে আর কেউ ফোন না করতে পারে। মায়া, আমাকে তুমি বুঝলে না, আমার ভালোবাসাও তুমি বুঝলে না, তবে একদিন ঠিকই আমার ভালোবাসা তুমি বুঝবে। হয়তো সেদিন আমি আর থাকবো না এই দুনিয়ায়। আমি তোমাকে সেই ছোট্ট থেকে বউ রেখে এসেছি। আমি চেয়েছি তোমাকে আমার বউ বানাবো, কিন্তু কি ভাগ্যের নির্মম পরিহাস, তোমাকে আর আমার করে পাওয়া হলো না। তুমি বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই চেয়েছিলাম। আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে শুধু তুমি ছিলে। তোমাকে ছাড়া আর আমি জীবন মূল্যহীন। আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো বলতে পারো? ভয় নেই, এই রাজ কখনো তোমার সামনে যাবে না।
এই দুনিয়া কেউ দেখবে না রাজকে। ভুল করলে ক্ষমা করে দিও। আজকের পর থেকে এই রাজ নামক কেউ তোমাকে বিরক্ত করবে না। এরপর আমি আমার ড্রয়ার থেকে একটা বিষের বোতল বের করে সেটা পুরো খেয়ে নিই। এবার আমি ফোনটা নিয়ে মায়াকে একটা কল দিই, কিন্তু মায়া বারবার আমার ফোনটা কেটে দিচ্ছে। আমি এখন একটা মেসেজ লিখলাম, মায়া আমি তোমাকে অনেক ভালোবাসি মায়া, আমি তোমাকে ছাড়া এই পৃথিবীতে থাকতে পারবো না, তাই আমি তোমাকে মুক্ত করে দিলাম। পারলে আমাকে একটু দেখেছি, হয়তো তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য আমি ছিলাম না। এরপর আমি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ি। চোখ দুটো বন্ধ হয়ে আসছে, সারা শরীরে চারা পড়া শুরু করে দিয়েছি, হয়তো শরীরে রক্ত চলাচল বন্ধ করে দিয়েছি। এটাই কি ভালোবাসা? ভালোবাসার শেষ পর্যন্ত কি এটাই? শেষ হয়ে গেল আমাদের পূর্ণতা, নিঃসঙ্গতা, শেষ হয়ে গেল একজনকে না পাওয়ার কষ্ট। ভালো থাক সকল ভালোবাসার মানুষটি। তবে ভাইয়া ও আপুরা, আত্মহত্যা কিন্তু সকল সমস্যার সমাধান না। অন্তত একটিবার হলে ভাববেন, অন্যের জন্য নিজের বাবা মাকে, নিজের পরিবারকে কষ্টতে ফেলবেন না। আম্মু, ওই লোকটা আংটি পরলো কেন তোমাকে? আজকে নিজের গার্লফ্রেন্ডকে আংটি পরাতে এসেছি। কিছুদিনের মাঝে আমরা বিয়ে করতে যাচ্ছি। আংটি পরানো শেষ, আমার হবু বউয়ের পাশে একটা মেয়ে বসা ছিল। ভেবেছিলাম কোনো আত্মীয় হয়তো, কিন্তু এইমাত্র যে কথা বললো তা একটু ভাবিয়ে তুললো। তবুও আমি কিছু না বলে মেয়েটাকে ইশারায় ডাকলাম। সে পাশে এসে বসলো। আমি তাকে সুন্দর করে বললাম, তোমার নাম কি মামনি? তাসফিয়া। কোন ক্লাসে পড়ো তুমি? ওয়ানে। তা তোমার আম্মু কোথায়? ওই যে তুমি যাকে আংটি পরালে, সেই তো আমার আম্মু। এটা কি বললো? রীতিমতো আমার মাথায় ভাঁজ পড়লো। এটা কি বলে? তবুও কান দিলাম না। ভাবলাম আমার হবু বউয়ের সাথে কথা বললেই হয়তো জানা যাবে। আর হয়তো ওর মা কোথাও শপিং করতে গিয়েছে, তাই হয়তো ওকে আম্মু ডাকছে। তারপর খেয়াল করলাম আমার পরিবারের সবাই আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। তাই বললাম, আমাদের একটু আলাদাভাবে কথা বলতে দেওয়া হোক। দুজন এক ঘরে বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে বলে ফেললাম, এই মেয়েকে তোমাকে কেন আম্মু ডাকছে? আসলে ওকে আমি কুড়িয়ে পেয়েছি। এই সময় মজাটা না করলে হয় না? সত্যি বলছি, ওকে আমি পার্কে পেয়েছি, কিন্তু সে আমাকে আম্মু বলেই ডাকে। এটা কেমন কথা বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি বলছি, বিশ্বাস করো একবার, তা না হয় আমি কেন মিথ্যা বলবো? আমার পরিবার তো বিশ্বাস করবে না, আর আত্মীয় স্বজনরা কি বলবে বলো? তুমি একটু ম্যানেজ করো প্লিজ। দেখি কি করা যায়। এই বলে চলে আসলাম। বের হয়ে বাসায় আসলাম। সবাইকে কোনো রকম ম্যানেজ করেছি। সামনের মাসের শুরুতেই বিয়ে আমাদের, কিন্তু আমার মনে সন্দেহ কেন যেন পিছুই ছাড়ছে না। কি ঘটনা ঘটলো? এর পরদিন রাতে আমি ঘুমোচ্ছিলাম, তখনই এক বন্ধু ফোন করে বলল, দোস্ত, তোর বউ দেখি বিয়ের আগে বাচ্চা নিছে। তুই এসব কাম করছিস আগেই, সারা লুচ্চাতে তুই। কিছুই বলিনি, শুধু চুপ করেই ছিলাম। ভোর সকালে উঠে ফোন হাতে নিয়ে দেখি একটা মেসেজ। সেখানে লেখা, কি অবস্থা, মেয়েটা তোমার বউয়েরই। আমি মেসেজ পড়ে 2-3 মিনিট একদম চুপ ছিলাম। ভাবলাম, না, এই সন্দেহের একটা সমাধান আমাকে করতেই হবে। তাই সকালেই উঠে প্রীতিদের বাসায় গেলাম। তাকে কোনো কিছু না বলেই সে মেয়েকে নিয়ে হাসপাতালে আসলাম। এসে তাদের দুজনকেই সরাসরি পরীক্ষা নিরীক্ষা করলাম। এটা আসলে কার মেয়ে, আসলে আমাকে জানতেই হবে। প্রীতি বারবার বলছিল কি জন্য নিয়ে এসছি তাদের। আমি শুধু একটা কথাই বললাম, শরীর চেক আপ করা ভালো। ভাবলাম তুমি আর আমি তাসপে চেক আপ করি। রিপোর্ট এখনো দেয়নি, আজ সন্ধ্যায় এই রিপোর্ট দিবে। যত রকমই পরীক্ষা সবকিছুই করেছি তাদের। রাতে চিন্তা করছি রিপোর্টটা কি আসবে। হঠাৎ একটা কল আসলো, ফোন রিসিভ করতেই, ভাই রিপোর্টটা নিয়ে যান, এত চিন্তা করলে হবে নাকি? এরপর কথার উত্তর দিতে পারিনি। ঢাকা শহরের জ্যামের মাঝে 2 ঘন্টা লেট করে যখন হাসপাতালে ডাক্তারের সামনে রিপোর্টগুলো দিলাম, আর মনে মনে ভাবছি যেন এই মেয়ে আমার ভালোবাসার মানুষটি না হয়। ডাক্তার আমার দিকে তাকিয়ে বলল, আপনার বাসা কোথায়? মিরপুর 14-তে। তার রিপোর্টটা ভালোই এসেছে, তা আপনি নিজে পরীক্ষা করলেন না কেন? এমনিতেই করিনি। রিপোর্ট নিয়ে বাসায় আসছি আর ভাবছি, যাই হোক, এটা তো আর আমার হবুবের বাচ্চা না। হঠাৎ দিকে সামনে বন্ধু সাজিদ, পুরনো বন্ধু, তাই জোর করে নিয়ে গেল তার চেম্বারে। এমবিবিএস ডাক্তার সে। হাসাহাসি করছে এমন সময় সাজিদ বলে উঠল, কি রে, কিসের ফাইল এটা? আন্টির কি শরীর খারাপ? আরে না না, তোর ভাবি চেক আপে গিয়েছিলাম একটু। দে তো দেখি। আমি কাগজগুলো দিলাম, সে মনোযোগ দিয়ে পড়লো। কিছুক্ষণ পর বলল, আরে এটা তোর মেয়ে, এটা পরীক্ষা করতে হয় নাকি? এসব পরীক্ষার মানে বা কি? তোর বউয়েরই বাচ্চা। কি? হ্যাঁ, বিয়ে করলি না তার আগেই বাচ্চার বাপ হয়ে গেলি বন্ধু। রাগে সেখান থেকে বেরিয়ে এলাম। সাজিদ পিছু ডাকছিল কিন্তু আসেনি। তাহলে কি প্রীতির আগের কোথায় বিয়ে হয়েছিল? হ্যাঁ, তাই ঠিক।
হয়তো বাচ্চা ওর স্বামীর কাছে ছিল, এখন এসে পড়েছে আরও শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে। আমি চিন্তায় কোনো কিছুই নিতে পারছি না। তাহলে এইসব সব সত্যি? এই রাতে ব্রিজের ওপর দাঁড়িয়ে ফোন করলাম প্রীতিকে আর বললাম, আমি এই বিয়েটা করতে পারবো না, আমাকে মাফ করে দিও। এই কথা বলে ফোন কেটে দেই। কোনো কিছু জানার আগ্রহ নেই আমার। আমি তো সকল সত্যিই জেনে গেছি। এর থেকে সত্য হয়তো আরও খারাপ হবে। আমার সাথে আমার প্রিয় মানুষ এভাবে বেইমানি করবে তা কখনোই ভাবতে পারিনি। ফোনে সুইচ অফ করে রেখেছি, দরকার নেই এসবের। আমি তো কোনো অপরাধ করিনি যার কারণে এত শাস্তি পেতে হবে। দীর্ঘক্ষণ ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম, শুধু চিন্তাই। কোনো কিছু করতেই মন চাইছিল না, শুধু ভাবছিলাম এত বড় প্রতারণা কেন করলো। রাত 1:30। সবেমাত্র ফোনটা অন করে দেখলাম সেই বেইমানটার মেসেজ। এখন নিশ্চয় হয়তো ভাবছে জেনে গেছি তার সব প্রতারণার কাজ। এমন সময় ওই অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আরে কি অবস্থা ভাই, রিপোর্টে কি বললো? আপনি কে বলছেন? জানলে খুশি হতাম। প্লিজ আপনার নামটা বললে অনেক খুশি হতাম। ধৈর্য ধরুন ভাই, এত উত্তেজিত হলে কি চলে বলুন? আমি তাসফিয়ার বাবা। কি? এটা কি সত্যি? হ্যাঁ, আর ওই মেয়েটা আমারই। আর আপনি যাকে বিয়ে করতে যাচ্ছিলেন সে আমার স্ত্রী। বিশ্বাস করি না আমি। রিপোর্টে তো মনে হয় স্পষ্ট লেখা যে আমার প্রিয় মানুষ মানে আমার বউ এরই ওই বাচ্চা। আমি আপনার সাথে দেখা করব। হবে না ভাই। কেন? এমনি। এরপর আর কথা শুনিনি। আমি অনেক চিন্তিত হয়ে বাসায় ফিরি। বাসার সবাই আমার দিকে তাকিয়েছে, কিন্তু কোনো কিছু বলার মন মানসিকতা নেই। সকালে উঠে ফোন অন করতে দেখি মেসেজ। এখনই পার্কে এসো, কথা আছে। বুঝলাম সে বেইমানটাই। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম, দেখলাম সবাই বসে আছে, অথচ কেউ কোনো কথা বলছে না। আমিও কথা বলিনি, চুপ করে খাওয়া শেষ করে পার্কে গেলাম। দুজনে চুপচাপ বসে আছি, কোনো কথা নেই আমাদের মাঝে। হঠাৎ সে বলে উঠল, আমাকে বিয়ে না করার কারণটা জানতে পারি? কি করেছি আমি, বলবে? এত বছর প্রেম করে বিয়ে করতে যাচ্ছি, আর কেন এমন করছো শুনি? ওই মেয়েটা, তাই না? ওকে বাসা থেকে বের করে দিব, খুশি হবে তো? না? এই নাও কালকের আগের দিন চেক আপের রিপোর্ট। হঠাৎ সে বলে উঠল, রিপোর্টের জন্য আসিনি আমি। আমি এসেছি বিয়ে কেন করবেন আমাকে? ভালো লাগে না তাই না? না লাগলে বলে দাও, আমি একাই থাকতে পারবো। আর ওই মেয়েটা অনাথ, তাই ওকে নিয়ে থাকতে পারবো। স্পষ্ট দেখলাম সে কান্না করতে করতে রিপোর্ট খুলছে। আমার এতে কোনো আগ্রহই নেই। তোমার রিপোর্টে লেখা তুমি তাসফিয়ার আসল মা। এমন আজে বাজে কথা বলতে মুখে আটকায় না তোমার? তোমাকে চেক আপ করেছি তাই মানে সন্দেহ হচ্ছিল, তবুও বিশ্বাস করিনি। কিন্তু এখন রিপোর্টে স্পষ্ট তাই লেখা। তোমার আগে বিয়ে হয়েছিল, আমাকে আগে বললে এমন ভুল আমি করতামই না। তখনই অপরিচিত নাম্বারে ফোন। আমি একটু সাইডে যেয়ে কল রিসিভ করলাম। আরে ভাই, আপনি পার্কে কেন, তাও আবার আমার বউয়ের পাশে? একটা কথা কালকে বলা হয়নি। আচ্ছা, আপনার আর ওর কি সম্পর্ক শেষ হয়েছিল? ভাই, মেয়েদের তো মন বোঝেন না কেন? আমি তো একটা ছোট চাকরি করি, তাই সে থাকতে চাইতো না। এমনকি তার পরিবারও না। একসময় মেয়ে রেখেই চলে যায়। তাসফিয়াও পাগলামি শুরু করে, তাই তার মার কাছে পাঠিয়ে দিয়েছি। এখন কি তার বাবার অধিকারও কেড়ে নেবেন? ওর সৎ বাবা হয়ে থাকবেন। মিথ্যা কেন বলেন? আমি এসব বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও এটাই সত্যি। তা আমার বউ আমাকে এখানে আসতে বলেছে। আপনি চলে গেলে খুশি হতাম, কারণ অধিকারটা আমার। এই কথা বলে ফোন কেটে গেল। আমি চুপ করেই গেলাম। আমি কিছু না বলে সেখান থেকে প্রস্থান করলাম। পিছনে প্রিয় মানুষটির অনেক কথা শুনেছি, কিন্তু এই কথার উত্তর দেওয়ার অধিকার তো আমার নেই। আমি অসহায়। আমি হতাশ হয়ে বাসায় ফেললাম। বাসায় সবাইকে সবকিছু বলে দিলাম। রাতে জানলাম বিয়েটা আর হচ্ছে নাই। মনে শান্তি পেলাম যে একটা বাচ্চা তার বাবাকে হয়তো ফিরে পাবে। এরপর আমার জন্য আবার পাত্রী দেখা শুরু হয়। আমি শুধু সেই মানুষের কথাই ভাবছিলাম যে আমার সাথে প্রতারণা করেছে। আমি অনেক কষ্ট ছিলাম, কিন্তু মনে মনে ভাবতাম বিয়ে করলে আরেকজনের সংসার ভেঙে যেত হয়তো। কিছুদিনের মাঝে হঠাৎ একদিন বাসায় ঝিমুচ্ছি, এমন সময় দরজায় কলিং বেল। দরজা খুলতেই তাসফিয়া আর সেই মানুষটি যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেই প্রতারক। আমি চুপ করে ঘরে এসে পড়লাম। কিছুক্ষণ পর দেখলাম তাসফিয়া একটা কার্ড নিয়ে রুমে আসলো, পিছনে সেও। আমি শুধু একটু তাকালাম, খেয়াল করলাম তার চোখের নিচে কালি জমে আছে, হয়তো কান্না করতে করতে। তাসফিয়া বিয়ের কার্ড হাতে দিল আর বলল, আম্মুর বিয়ে, তুমি আসবে কিন্তু। তুমি অনেক ভালো। ঠিক আছে। পেছনে তাকাতে দেখে সে নেই। বুঝলাম কষ্টে হয়তো চলে গেছে। তাসফিয়ার সাথে কথা বলছে মিষ্টি একটা মেয়ে, হয়তো ওর বাবা এমন সুন্দর। যখনই চলে যাবে তখনই ডাক দিয়ে ওর কাছে এনে বললাম, এই নাও চকলেট, তোমার জন্য। সত্যি তুমি অনেক ভালো। তুমি অনেক সুন্দর। তোমার বাবা তোমাকে অনেক আদর করতো তাই না? হ্যাঁ, বাবা তো মরে গেছে অনেক আগেই। এই কথা শোনা মাত্রই আমার কেমন জানি লাগলো। তাহলে এই লোকটা কে যে আমাকে কল করে বলল? আমার মনে সংশয় শুরু হলো।
তাসফিয়া চলে যেতেই অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আমি কল রিসিভ করব কি করব না এসবই ভাবছি, তবুও রিসিভ করলাম। আপনি কে সেটা জেনে গেছি আমি। বলুন তো আমি কে? আপনি তাসফিয়ার বাবা নন, আপনি অন্য কেউ। অন্য কেউটা কে সে? বলুন তো দেখি। আপনি আপনার পরিচয় আর আপনার আমার সাথে কিসের শত্রুতা জানলে খুশি হতাম। জানবেন, সময় হলেই জানবেন। এরপর লাইন কেটে যায়। এখনো কে যে ওই মানুষটা তা সঠিকভাবে জানতে পারিনি। আমার কোনো কিছুই ভালো লাগছে না, আমি কিছুই বুঝতে পারছিলাম না কি করব। এদিকে কত কিছুই ঘটে গেল, আমি না জেনে বুঝে যাচাই করে কতই কষ্ট এনে দিয়েছি আমার প্রিয় মানুষটাকে। এই একটা ভুলের জন্য তাকে আমার হারাতে হবে। আমি জানি এই ভুলের জন্য আমাকে ক্ষমা করবে না। আমি সারা রাত শুধু এই কথাগুলোই ভাবলাম। কিছুদিন পরে বিয়ে, আমি কিছুই করিনি, কারণ ভুল আমার, ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই। না জেনে শুনে কত অপবাদ দিয়েছি। এভাবে চলে এলো বিয়ের আগের দিন। দুপুরে খাচ্ছি, ভাবছিলাম সেই মানুষটার কথা, যে মানুষটার সাথে দীর্ঘ 6 বছরের সম্পর্ক, কিন্তু এই একটা ভুলের কারণে আমি সব হারাবো। পরক্ষণে মাথায় এলো হাসপাতালের রিপোর্টটা কি তবে ভুয়া, এটা যাচাই করতে হবে। কিন্তু পরে মনে হলো কি লাভ যাচাই করে, কাল তো বিয়ে হয়ে যাবে, আমি কিছুই করতে পারবো না। বিকেলেই বসে আছি ছাদে, শুধু ভাবছি আজকে এই সময় এখানে বসে আছি, কালকে সে হয়তো অন্য কারো বউ হয়ে চলে যাবে। কান্নাটা এমনিতেই চলে এলো। হঠাৎ মোবাইলটি বেজে উঠলো। হ্যালো, কে? আজ তো আমার গায়ে হলুদ, আসবে না? দেখে যে ওই খারাপ মানুষটাকে পারলে একটু সান্ত্বনা দিও, আর আমার জন্য দোয়া করে যেও। তোমার পরিবারের সবাইকে আসতে বলো, কেমন? তুমি ঠিক আছো? আরে আমার বিয়ে, ঠিক থাকবো না? বিয়ে তো একবারই আসে, তাই না? হ্যাঁ, আসবো। কখন যে চোখ দিয়ে পানি ঝরেছে খেয়ালই করিনি। আমি সন্ধ্যা পর্যন্ত ছাদে বসে থাকলাম। সন্ধ্যায় বাসায় বসেছিলাম, যখনই দেখি রুমে তাসফিয়া, আমি কোলে নিলাম। তাকে নিয়ে এলো কি? তাকে বলতে বললো ওর আম্মু পাঠিয়েছে ড্রাইভারকে দিয়ে আমাকে নিতে, আরও অনেকে এসছে। আমি চললাম শেষবারের মতো আমার প্রিয় মানুষটাকে ছুঁয়ে দিতে। গাড়ি দিয়ে যাচ্ছি, ঠিক তখনই মনে হচ্ছিল এটাই হয়তো শেষ দেখা হবে আমার। গায়ে হলুদের গেট বিশাল বড় করে বাঁধা। আমি এগিয়ে যাচ্ছি ভিতরে। ভিতরে যেয়ে দেখলাম সে হাসি খুশিতে আছে। যাই হোক, ভালো থাকুক, এটা আমিও চাই। যখন হলুদ লাগাবে তখন বাড়িতে একটা পুরুষ মানুষও নেই, আমি শুধু ছিলাম। গায়ে হলুদে নাকি ছেলেদের আগে হলুদ লাগাতে হয় কন্যার মুখে। সবাই আমাকে বারবার ডাকছে, যেতে চাচ্ছিলাম না, তবুও গেলাম। তাসফিয়ার প্রথম প্রথম মিশতো না, আর এখন আমার সাথে সবসময়। হলুদ হাতে নিয়ে কপালে শেষবারের মতো ছুঁয়ে দিলাম। তারপর তাসফিয়া দিল। সে একদম স্বাভাবিক। এটাই হলো মেয়েদের মন, সব পরিস্থিতি মোকাবেলা করতে পারে তারা। সবাই গায়ে হলুদের গানে মজায় উল্লাসে ব্যস্ত। আমি আড়ালে যেয়ে কেবল দাঁড়িয়েছি। হঠাৎ দেখলাম তাসফিয়া পাশে এসে দাঁড়িয়েছে। কিছু বলার আগে সে বলল, আমার নতুন জামা সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর। কালকে আম্মুর সাথে আমিও চলে যাব, তুমিও যাবে? না, তুমি যাও। তোমাদের বাসায় যদি আমরা চলে যেতাম ভালো হতো না? তোমাদের বাসায় অনেক খেলনা। তোমার আম্মুকে নিয়ে একদিন বেড়াতে এসো বাসায়। ঠিক আছে, আমার পাপাও তোমার মতোই আমাকে অনেক আদর করতো। তোমার পাপা এখন কোথায়? আকাশে চলে গেছে, আম্মু যে কোথায় তাও জানি না। ও কি তোমার আম্মু না? হ্যাঁ, এটাও আম্মু, দুইটা আম্মু আমার। মানে তোমার আম্মু কোথায় এখন? জানি না, আমি তো এই আম্মুর সাথে পার্ক থেকে এসেছি। তোমার কথা কিছু বুঝতেছি না। তুমি ওই হলুদ শাড়ি পরা আম্মুকে বলো আমি কিভাবে এলাম। যাই হোক, জানতে হবে আমাকে সব। গায়ে হলুদ শেষ হলো রাত 12টায়। যখন সবাই বাসায় চলে যাচ্ছে তখন দেখি তাসফিয়া তার মাকে, মানে আমার প্রিয় মানুষটাকে টেনে নিয়ে আসছে। এসেই বলল, কি জন্য ডেকেছো বলো? তাসফিয়া কে? কি তার পরিচয়? ও আমার মেয়ে, আর কিছু জানার দরকার নেই। সত্যিটা বলো, আমি চলে যাব। বলার মানসিকতা নেই, তবুও বলছি শুনো। তোমার সাথে একদিন দেখা করে বাসায় ফেরার সময় তাসফিয়াকে তার মায়ের সাথে দেখি। তাসফিয়া এমনিতে আমার কোলে আসার জন্য ডাকছিল। আমি পাশে যে শুধু দাঁড়িয়েছি, হঠাৎ খেয়াল করলাম ওর মা পড়ে যাচ্ছে। অনেকে ধরে হসপিটালে নিয়ে যায়, কিন্তু বাঁচাতে পারেনি। শুধু একটা কথাই বলেছিল, তাসফিয়ার বাবা ঠিকই ওকে একদিন নিয়ে যাবে। এরপর থেকে আমাকেই আম্মু ডাকে। ভেবেছিলাম তোমাকে সব বলবো, কিন্তু বলিনি। দেখতে চেয়েছিলাম তুমি কতটা ভালোবাসো আমাকে। তাহলে তুমি পছন্দ করে কাউকে বিয়ে করেছো? হ্যাঁ, আমাকে শাকিল পছন্দ করতো অনেক আগে থেকেই, সেটা তুমি জানতে। সে এখনো ভোলেনি আমাকে। এই মেয়ে নিয়েও সে রাজি আমাকে বিয়ে করতে। হয়তো ভালোবাসে আমাকে অনেক। কোনো কথা বলিনি। ফিরে আসি একা একাই। বাসায় এসে ভাবলাম একটু ঘুমাবো,
কিন্তু তার আগেই ফোনে কল আসলো। কল রিসিভ করতে তাসফিয়া বলতে শুরু করলো, আম্মু তো অনেক কান্না করেছে তোমার জন্য। তোমাদের বাসায় আমাদেরকে থাকতে দিবে? তোমার আম্মু কোথায়? কেন কান্না করে? তোমার জন্য। তুমি আম্মুকে বিয়ে করে ফেলো, তোমাকে বাবা ডাকবো। এরপর তাসফিয়ারও কান্নার আওয়াজই শুনলাম। কল কেটে গেল। কি করব জানি না কিছুই। ভাবনায় আমার পুরো মাথা ঘুরে যাচ্ছে। তবে আমি তো তাকে কান্না করতে দেখি না। সে একা একাই ভালো আছে। কিভাবে যে কি করব এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সকাল উঠে ফ্রেশ হয়ে মাত্র রুমে আসলাম, তখনই তাসফিয়া বসে আছে। তখন বললাম, কার সাথে এসেছো তুমি? আন্টির সাথে। ও ভালো। নাস্তা করেছে সকালে? হ্যাঁ। পাপা আম্মুকে কি বিয়ে করবে না? তোমার ওই পাপাটা অনেক ভালো মামুনি। না, ওই আঙ্কেলকে আমার ভালো লাগে না, তোমাকে আমার অনেক ভালো লাগে। চলো তোমাদের বাসায় যাই। বিয়ের সাজে দুপুরে বসে আছে সে। অপরূপ সুন্দর লাগছে তাকে। হয়তো সে হবে অন্য কারো জামাই পক্ষ এসেছে। আমি দেখিনি। খাবার টেবিলে অনেক দূরে বসে আছি। হঠাৎই দেখলাম কিছু পুলিশ আসলো। এসে শাকিলকে খুঁজতে লাগলো। খুঁজে পেয়েও গেল। তাকে কি কারণে জবাবদিহি করতে চাইছে বুঝতে পারছি না। হঠাৎ তাকে ধরেও নিয়ে গেল। সারা বাড়িতে হাওমাও লেগে গেল। মনে মনে একটা সান্ত্বনা পেলাম এই সুযোগে নিজের প্রিয় মানুষটাকে আমার করে নেওয়ার। উঠে যখনই সামনের দিকে যাচ্ছি তখনই পিছন থেকে ডাক পড়লো, পাপা পাপা। দুই পাওয়া ডাকলোকে। পিছনে তাকাতেই তাসফিয়ার সাথে তাসফিয়ার মতো হুবহু একজনকে দেখি আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। এখানে দুটো মেয়ে, তাও আবার একই রকম, কি করে সম্ভব? দুজনকে কাছে ডাকলাম, কোনো অমিল নেই দুজনের মাঝে। হঠাৎ তাসফিয়া বলে উঠলো, আমরা দুই বোন একই রকম দেখতে, খুব সুন্দর তাই না? এখানে ও আসলো কি করে? দুজনেই দেখলাম পিছনের দিকে ইশারা করলো। দেখলাম একজন মধ্যবয়স্ক লোক। বুঝলাম ইনি হয়তো তার বাবা। একটু একটু কথা বলতে হবে, তাই ওনার পাশে গেলাম। কিছু বলার আগে দেখলাম শাকিল আবার ফিরে এসছে। তার মানে তাকে পুলিশ ধরেনি। কেন ছেড়ে দিল তাকে? তাহলে এই বিয়ে হয়ে যাবে? থামানো আর সম্ভব না। মন স্থির করলাম, হোক না বিয়েটা, তাতে আমার কি। ভালো থাকুক প্রিয় মানুষ, এটাই চাই। সাথে তাসফিয়ার বাবাও বসেন আমার সাথে। কথা বলছিলাম ওনার সাথে। তিনি শুরুতেই আমার হাত দুটো ধরলেন আর বললেন, ভাই, মেয়ে দুটাকে দেখে রাখেন প্লিজ। জীবনে অনেক খারাপ কাজ করেছি, কিন্তু কখনো সন্তানদের কথা একবারও ভাবি নাই যে পরীর মতো সুন্দর আমার দুইটা জমজ মেয়ে আছে। আপনি এভাবে বলছেন কেন? কোথায় যাবেন আপনি? আমি ক্রস ফায়ারের আসামি, মাদকের সাথে সংযুক্ত। আমি সব রকম মাদক ব্যবসায় জড়িত। সুখের সংসার ছিল আমার, কিন্তু টাকা নেশায় সবকিছু ফেলে মাদকে যুক্ত হই। যখন নিজের ভালোবাসার মানুষের উপর হাত তুলতাম, সামান্য খারাপ লাগতো না। আমি বাসায় থাকতাম না বেশি। একদিন জানতে পারি ওর ক্যান্সার, কিন্তু ততক্ষণে সে একদম শেষ পর্যায়ে। সেদিন রাতে বাড়ি ফিরে দেখি সে নেই, সাথে তাসফিয়াও না। বাসায় ওই মেয়েটাকেও আমি একে নিয়ে খুঁজতে বের হই। অবশেষে জানলাম যে ও আর এই পৃথিবীতে নেই। সব থেকে কষ্ট অনুভব করতে থাকলাম। ভালোবাসার মানুষটা এভাবে ফেলে চলে গেল কি করে। হাসপাতালে যাই, কিন্তু তাসফিয়াকে দেখিনি। ভাবলাম হয়তো সে হারিয়ে গেছে। খুঁজতে থাকলাম, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। এদিকে মাদক ছেড়ে ভালো হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পুলিশ তা করেনি। ক্রস ফায়ারের ওয়ারেন্ট জারি করা। আমাকে মরতেই যে হবে, আমাকে তার কাছে ফিরতেই হবে। কি বলছেন এসব? কিছুই হবে না আপনার। আপনার তাসফিয়াকে, ওই যে বউর সাথে মেয়েটাকে দেখছেন, সে তো এতদিন তার কাছেই রেখেছিল। সে আবার আমার ভালোবাসার মানুষ। আপনি ভালোবাসে পেয়েও রাখতে পারেননি, আর আমি পেয়েও ভুলের জন্য হারিয়েছি। মেয়ে দুইটাকে দেখে রাখেন ভাই, জীবনে আর কিছুই চাইবো না। আমি এখান থেকে বের হওয়ার সাথে সাথেই আমি মারা যাব। বিয়ে বাড়ি তো, তাই কিছু করেনি। এখানে চারিদিকে পুলিশের লোক, সিভিলে আছে। ভাই, আমি পুলিশের সাথে কথা বলি, কিছুই হবে না আপনার। লাভ নেই তো, লাভ নেই। তাছাড়া আমি পাপের শাস্তি চাই। মেয়ে দুইটা অনেক আদরের, দেখে রাখেন ভাই। আর ওই যে কোণে বসে আছে, উনি সত্যিই ভালোবাসলে ফিরে আসবেই। তারপর তিনি বসা থেকে উঠে দাঁড়ালেন। দুইটা মেয়ের কাছে কি যেন বললেন। তাদের কপালে এবং মুখে চুমু দিয়ে আমার কাছে এসে বললেন, মেয়ে দুইটা আপনার, ভালো রাখেন ভাই। তারপর চলে গেলেন। মেয়ে দুটোও তাকিয়ে রইল। আমি বুঝতে পারছি না এখন কি করব। মানুষের জীবন কত বিচিত্র তা বোঝা যায় না। তাসফিয়া তারা দুজনই যমজ। দুজনে আমার কাছে এলো। আমি অন্যজনকে বললাম, তোমার নাম কি? আমার নাম রাইসা। তাসফিয়া রাইসাকে নিয়ে বসে আছি। অনেকে আমার দিকে তাকিয়ে আছে। কেউ কেউ কাছে এসে ওদের সাথে কথা বলছে। বিয়ের খাওয়া দাওয়া চারদিকে শুরু হয়ে গেছে। আমি বসে আছি। তখনই তাসফিয়া বলল, আমাদেরও ক্ষুধা লেগেছে। চলো এখনই খাবো। খাবো না।
এই বলে খাবার টেবিলে বসলাম। দূরের শেষ টেবিলে দেখলাম বউ জামাই তারা বসেছে। তাসফিয়াও দেখেছে হয়তো। তাসফিয়া বলল, ওইখানে যাই পাপা, আম্মুকে একটা সারপ্রাইজ দেই। আমি না করিনি, যেতে দিলাম। যে তারা কিছু একটা গন্ডগোল লেগে গেছে হয়তো। তাড়াতাড়ি উঠে গেলাম সেখানে। যেহেতু দেখলাম অবস্থা নাজেহাল, বউকে আম্মু ডাকায় জামাই পক্ষের লোকরা নানা রকম কথা বলছে। অনেক বুঝিয়ে দুজনকে নিয়ে আসলাম। খাওয়া দাওয়া শেষ। আমি খাইনি। এই দুজনকে খাওয়াতে খাওয়াতে আমার খাওয়া শেষ। শুনেছি নিজের গার্লফ্রেন্ডের বিয়েতে কবজি ডুবিয়ে খেতে হয়, কিন্তু তার হলো না। তাসফিয়া, রাইসা তারা নিজেরাই কথা বলতে বলতেই খাওয়া শেষ। ফটোগ্রাফার আমাদের ছবি তুলছে। নিজেকে আসলেই বাবা বাবা মনে হচ্ছে। সকল খাবার আয়োজনের পর এখন কি হবে? বিয়ের কবুল বলানো। সবাই কনের কাছে উপস্থিত। আমি তাসফিয়া রাইসাকে নিয়ে ধীরে ধীরে পায়ে চলে গেলাম কনের স্টেজে। শেষবারের মতো অপরূপ রূপ দেখে চলে যাব আজীবনের জন্য। কাজী সাহেব এর ঘরে প্রবেশ। সবাই একদম চুপ। এর মাঝেই ধূপ করেই তাসফিয়ার কান্না। আম্মুর কাছে যাব, কোন রকম কান্না থামে পিছনে দাঁড়ালাম। চোখে পানি পর্যন্ত নেই তার। আমি দেখছি দূর থেকে, কিন্তু সে এক ধ্যানে নিচে তাকিয়ে আছে। হঠাৎ দিকে তাসফিয়া রাইসা একটা পাশে নেই। তারা একদম চিপা দিয়ে কোণে পর্যন্ত চলে গেছে। দুইজন দুই পাশে কোণে, মধ্যে সবাই ছবি তুলতে ব্যস্ত। ঠিক তখনই আমি ভিড় সামলে ভিতরে গেলাম। তা না হলে আগের মতো ঝামেলা হবে। তাসফিয়াকে বললাম, বাসায় চলো। তার কথা সে যাবে না। তারপর নিজের আগে সেখান থেকে চলে আসলাম। মেয়েগুলো ঝামেলা করবে নিশ্চয়ই, কিন্তু যেতে আর পারলাম না। এর আগে এক মেয়ে বলল, কোণে আমাকে ডাকছে। ভাবলাম কি বলবে, তাই গেলাম। বিয়ের আগেই তুমি আপনিতে চলে আসলাম। মেয়েটা একটা জিনিস বলতেই হবে। চলে আসছিলাম আর শুনছিলাম কাজীর কথা। বের হয়ে এসে সোজা বাড়িতে এলাম। এতক্ষণ হয়তো সব শেষ, বিয়েটা হয়ে গেল। মা তাকিয়ে আছে আমার দিকে, হয়তো ভাবছে ছেলেটার কি হলো। আমি এখন একদম একা। দীর্ঘ সময়ের সম্পর্কের শেষ করে দিয়েছি। কান্নায় কাটালাম সারা বিকেল। ঘুমের ওষুধ খেয়ে মাত্র বিছানায় যাব এমন সময় দিকে রাইসা। তাকে সে কাছে এসে আমাকে আঙ্গুল টেনে নিয়ে গেল সোজা দরজা পর্যন্ত। গিয়ে দেখি বউ সাদা সে মেয়েটি দাঁড়িয়ে, যাকে আমি ভালোবাসতাম। এবার তাসফিয়া রাইসা জোরে বলে উঠল, আম্মুকে নিয়ে এসছি পাপা। কিছু বলার আগে আমি আমার স্থান হারাই। 10টা ঘুমের ওষুধ খেয়েছিলাম। 6 দিন পর যখন চোখ খুলি, তখন দেখি তাসফিয়া বুকের উপরে আর রাইসা জড়িয়ে ধরে আছে। সামনে একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছে প্রীতি। ভেবেছিলাম স্বপ্ন, পরে দেখি এটা সত্যি। ডাক দেওয়ার সাথে সাথেই তাসফিয়া এসে খুশিতে একদম পাগল হবার মতো। আর প্রীতি, সেও। কিন্তু কিভাবে কি হলো বুঝতে পারলাম না। বাসায় পেলাম সুস্থ হয়ে, বিয়ে করে ফেললাম। সবই যেন স্বপ্নের মতো মনে হলো। এর 2 দিন পর সকালে ঘুমতে করে দেখি শাকিল এসেছে। একে আমি এমনিতে সহ্য করতে পারি না, তার উপর তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল। এমন সময় দেখলাম পুলিশও আসলো। এখন আমার কলেজে একটু পানি নেই। শাকিলকে ধরে নিয়ে যাওয়া হলো। প্রীতিকে তখন বললাম, তা বিয়েটা ভাঙলে কেন গো? করে ফেলতে, এমন পাগলকে যে তোমাকে এত ভালোবাসে। তুমি তো সব প্ল্যান করেছো। আজ চলে এলাম বাড়ি থেকে ভালো লাগানো বন্ধু থাকতে। আগে আমার পরিচয় দিয়ে নেই। আমি রিমন, বাবা রাষ্ট্রপতি, তাই সবসময় আমার সাথে 20 জনের মতো গার্ড থাকে, যেটা আমার ভালো লাগে না। তাই বাড়ি থেকে চলে আসছি। বাবাকে আমি অনেকবার বলেছি, কিন্তু বাবা শোনেনি। শুনলে হয়তো আমাকে বাড়ি ছেড়ে চলে আসতে হতো না। বাবার কাছে একটা ফোন দিয়ে নেই। তুই কোথায়? বাবা শোনো, আমার ওই বড়লোকের জীবন ভালো লাগে না, তাই চলে আসছি। আমাকে খোঁজার চেষ্টা করো না। আমি এখানে আমার নিজের যোগ্যতায় পড়ালেখা করতে চাই। কিন্তু বাবা, কোনো কিছু নেই। আমি তোমার কার্ডটা নিয়ে আসছি, যখন টাকা লাগবে তোমাকে বলবো। আর তার আগে টাকা দিবে না। আচ্ছা, আর শোন বাবা, সাবধানে থাকিস। এই নিয়ে তুমি চিন্তা করো না বাবা, আমি সাবধানে থাকবো। এটা বলে ফোনটা কেটে দিলাম। একটা ফ্ল্যাট নিয়েছি, সারাদিন বসে ফ্ল্যাটটা নিজের মতো সাজালাম। তারপরের দিন আমি কলেজে ভর্তি হলাম। অনেক বড় কলেজ। আমি মনে ভাবতেছি ভালো করে পড়াশোনা করে নিজের যোগ্যতা অর্জন করে বাবার সামনে দাঁড়াবো। আজ আর ক্লাস করলাম না। বিকেলে শপিং মল থেকে কিছু কম দামি জামা কাপড় কিনলাম। তারপর বাজার করে চলে আসলাম বাসায়। আজকের দিনটা কেটে গেল। তারপর দিন সকালে রেডি হয়ে নিচ্ছি কলেজে যাব বলে। আমার ফ্ল্যাট থেকে কলেজ বেশি দূরে না, তাই হেঁটেই গেলাম। কলেজে গেটে ঢুকতেই কে জানি আমাকে ডাক দিল। এই ছেলে, এদিকে আয়। আমি পিছন ফিরে দেখি কিছু মেয়ে বাইকের উপর বসে আছে, কিন্তু তাদের মেয়ে মনে হচ্ছে না, কারণ সব কয়টা মেয়ে জামা প্যান্ট পরে আছে। আমি তাদের কাছে যেতেই একটা মেয়ে বলল, এই ছেলে, এদিকে আয়। কলেজে নতুন মনে হচ্ছে, আগে কখনো তো দেখিনি। জি আমি নতুন, আজকে কলেজে প্রথম দিন। বড় আপুদের দেখলে সালাম দিতে হয়, জানিস না? আপু, আজকে প্রথম এলাম, তাই জানি না। আচ্ছা আপু, ইন্টার সেকেন্ড ইয়ারের রুমটা কোন দিকে? তারপর ওদের মধ্যে একটা মেয়ে, সে মেয়েটিকে বলল, মাইশা, ও তো আমাদের ক্লাসমেট।
তার মানে এরা আমার ক্লাসমেট, আর এই মেয়েটার নাম মাইশা। তাতে কি হয়েছে? আর এই শোন, আমাকে সালাম দিস নাই তার জন্য 10 বার কান ধরে উঠবোস কর। আমি তো তোমার ক্লাসমেট, তোমাকে সালাম দিব কেন? সাথে সাথেই মাইশা আমাকে থাপ্পড় মারলো। তুই জানিস আমি কে? আমার বাবা এই এলাকার এমপি, আর তুই কোন সাহসে আমায় তুই করে বলিস? কলেজের সব ছেলে মেয়ে আমার কথা শুনে চলে, তুইও তাই করবি, না হলে তোকে এই কলেজ থেকে বের করে দিতে আমার 10 মিনিটও সময় লাগবে না। তাই তাড়াতাড়ি 10 বার কান ধরে উঠবোস কর। আমার কিছু বললাম না, 10 বার কান ধরে উঠবস করে ওখান থেকে চলে আসলাম। তারপর ক্লাসের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খাই। তারপর নিচে চেয়ে দেখি একটা মেয়ের সাথে ধাক্কা খেয়েছি। মেয়েটা মাটিতে পড়ে আছে। মেয়েটা উঠে আমার কাছে আসতেই আমার হাত দুটি গালে চলে যায়। আমি চোখ বন্ধ করে নেই। অনেকক্ষণ হয়ে গেছে, এখনো কালে কোনো ব্যথা পেলাম না, তার মানে মেয়েটি আমাকে থাপ্পড় মারেনি। আমি আস্তে আস্তে চোখ খুললাম। চোখ খুলে দেখি মেয়েটা আমার দিকে চেয়ে আছে। আপু বিশ্বাস করুন, আমি আপনাকে দেখতে পাইনি। বুঝলাম। তোর নাম কি? জি আপু, আমার নাম রিমন। আপনার? ঝুমু। খুব সুন্দর নাম আপনার। তোকে তো আগে কখনো এই কলেজে দেখিনি। আমি নতুন, আজ প্রথম কলেজে আসলাম, ক্লাস খুঁজে পাচ্ছি না। কোন ক্লাস? ইন্টার সেকেন্ড ইয়ার। তাহলে তো আমরা ক্লাসমেট, তাহলে তো আমরা ফ্রেন্ড হতে পারি। হুম। তাহলে চলো ক্লাসে যাই। চলো। তা তোর বাবা কি করে? আমার বাবা ছোটখাটো একটা ব্যবসা করে, আর আমি পড়ালেখার জন্য এখানে এসেছি, আর এখানে একটা ফ্ল্যাট নিয়েছি, সেখানে থাকি। তোর বাবা কি করে? আমার বাবা এই এলাকার ওসি। তাহলে তো তোর তো অনেক ক্ষমতা। হুম। তারপর ক্লাস চলে এলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো, আমাকে সবার সাথে পরিচয় করে দিল। কিছুক্ষণ পর মাইশা ক্লাসে আসলো আর ফার্স্ট বেঞ্চে বসে পড়লো। একবার স্যারকে জিজ্ঞাসা করলো না। আস্তে আস্তে ক্লাস শেষ হয়ে গেল। আমি আর ঝুমু বাইরে চলে আসলাম। তারপর আমি আর ঝুমু একসাথে কলেজ থেকে বের হলাম। তারপর ঝুমু চলে গেল। আমি হোটেল থেকে খাবার খেয়ে বাড়ি চলে এলাম, মানে আমার ফ্ল্যাটে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। আর তখনই মনে পড়লো কলেজের কথাগুলো। আজ একটা এমপির মেয়ে আমাকে থাপ্পড় মেরেছে। ও যদি আমার আসল পরিচয়টা জানতো, তাহলে হয়তো আমাদেরকে চাওয়ার তো সাহসী পেত না। যাই হোক, ঘুমিয়ে পড়লাম। তারপর বিকেলে ঘুম থেকে উঠে নদী পাড়ে গেলাম, অনেক ঘুরে রাতে খাবার খেলাম, হোটেলে, ফ্ল্যাটে গেলাম। তারপর দিন কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি ঝুমু এখনো কলেজে আসেনি। আমি গেট দিয়ে আসতেই মাইশা আমাকে ডাক দিল। এই এদিকে আয়। আমি ওদের কাছে গেলাম। কাল তোর জন্য ঝুমু আমাদের অপমান করেছে, তাই তুই এখন সবার সামনে আমার জুতা মুছে দিবি। আমি পারবো না। মাইশা আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারলো। ছোট লোকের বাচ্চা, আমি যা বলবো তা যদি না শুনিস তাহলে কলেজ থেকে বের করে দিব। আর তোর ওই ঝুমু কিছুই করতে পারবে না। আমার বাবা এই এলাকার এমপি, ঝুমু যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ওর বাবাকে অন্য কোনো জায়গায় বদলি করে দিতে আমার বাবার সময়ই লাগবে না। তাই যা বলছি তাই কর। আমি বেশি কথা বললাম না। পকেট থেকে রুমালটা বের করে যে ওর পা মুছবো, তখন মাইশা বলল, রুমাল দিয়ে নয়, তোর ওই ফুটপাত থেকে কেনা জামা দিয়ে মুছে দে। চিন্তা করিস না, যাওয়ার সময় আমি কিছু ভিক্ষা দিব না, তাই আর একটা জামা কিনে নিস। আর কিছু বললাম না। জামাটা খোলা মাত্রই সব এর আমার বডির দিকে চেয়ে রয়েছে। অনেকে বলতেছে, দেখ ছেলেটার একদম সিনেমার হিরোদের মতো বডি। আমি কোনো কথায় কান নিলাম না। আমি পা মুছে ক্লাসে চলে আসলাম। অনেকে আমার দিকে চেয়ে হাসতেছে। কিছুক্ষণ পর ঝুমু ক্লাসে এলো, এসে আমার কাছে বসলো। সরি, একটু লেট হয়ে গেছে। কি করছো তুমি? আমার কাছে সরি বলছো কেন? ছাড়ো তো, কলেজে তোমার কোনো বন্ধু নেই আর আমি দেরিতে আসলাম, এতক্ষণ তোমার একা থাকতে হয়েছে তাই। তাতে সরি বলতে হবে না। তার মধ্যে ক্লাসে স্যার এসে পড়লো। যত সময় ক্লাস শেষ হলো, আমি আর ঝুমু ক্লাস থেকে বের হলাম। তখনই, কি রে, আমার সকালের ভিক্ষাটা নিয়ে যা, না হলে কাল কলেজে আসতে পারবি না। আরে আমি তো ভুলেই গেছিলাম, তোরা তো এক জামা দিয়ে 1 বছর পার করে দিতে পারিস। রিমন, ওরা সকালে তোকে কিছু বলেছে? স্যার তো চল। সত্যি করে বল, কিছু বলেছে ওরা তোকে? আমি চুপ করে আছি। কি হলো বল বলছি। আরে ও আর কি বলবে, আমিই বলছি। সকালেও ওর ওই ফুটপাতের জামা দিয়ে সবার সামনে আমার জুতা মুছাইছি। তোর সাহস কি করে হলো ওর সাথে এমন করার? তুই আমার গায়ে হাত দিলি, এর দাম তোকে দিতে হবে। এই বলে মাইশা চলে গেল। ঝুমু, তুই আমার জন্য মাইশা গায়ে হাত তুলি কেন? ওর সাহস কি করে হয় তোর গায়ে হাত দেওয়ার? তোর কি যে আমার জন্য ওর গায়ে হাত তুলি? তুই আমার বন্ধু, আর ওর সাহস কি করে হয় তোকে অপমান করার? ওর বাবা এমপি, তাই ও যা খুশি তাই করতে পারে। চল। এরপর ঝুমুকে নিয়ে চলে এলাম। সারাদিন ঘুরে ফিরে চলে গেল। রাতে শুয়ে ভাবছি, ঝুমুকে আমার পছন্দ করে। ও যদি আমাকে পছন্দ না করে,
তাহলে ও আমার জন্য এত কিছু করছে কেন? আমারও ঝুমুকে ভালো লাগে। হঠাৎ ফোনটা বেজে উঠলো, তাকে দেখি ঝুমু ফোন করেছে। রাতে খেয়েছো? ঝুমু, তুমি আমার এত কেয়ার নাও কেন? তুমি আমার বন্ধু বলে। আচ্ছা, শুধু বন্ধু বলেই আমারও এত খেয়াল রাখো? তা নয় তো কি। ও হুম। জানিস ঝুমু, আজকে আমাকে একটা মেয়ে প্রপোজ করেছে। ভাবছি ওকে হ্যাঁ বলে দিব। কি? কোন মেয়ে তোকে প্রপোজ করেছে? ওই মেয়ের সাহস হয় কি করে আমার জিনিসের দিকে তাকানোর? ওই মেয়েকে আমি। তোর জিনিস মানে? তুই শুধু আমার। আমি তোকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। তোকে আমিও ভালোবাসি ঝুমু। তাহলে যে বললি তুই ওই মেয়েকে হ্যাঁ বলে দিবি? আমাকে কোনো মেয়ে প্রপোজ করেনি। আমি জানতাম তুই আমাকে পছন্দ করিস, তাই তুই যেন আমাকে এই কথাটা বলিস, তাই মিথ্যা কথাটা বললাম। আমি তোকে ভালোবাসি ঝুমু। আমি বাসি না। কি? তুই তো মাত্র বললি আমাকে ভালোবাসিস। বলেছি, কিন্তু তোকে একটা কাজ করতে হবে, তাহলে আমি তোকে ভালোবাসার কথা বলবো। কি কাজ? কাল কলেজের সবার সামনে আমাকে প্রপোজ করতে হবে। আচ্ছা, কাল সবার সামনে তোকে প্রপোজ করব। বাই, এখন রাখি। আর একটু কথা বলি। আগে কাল সবার সামনে আমাকে প্রপোজ করবি, তারপর থেকে সব সময় কথা বলবো। আচ্ছা। এরপর ঝুমু কল কেটে দিল। তারপর বাবা ফোন দিল। বাবা, তুই কি তোর বুড়ো বাপটাকে ভুলে গেছিস? বাবা, আমি কি তোমাকে ভুলতে পারি? তাহলে তুই তাড়াতাড়ি চলে আয়। বাবা, আমি খুব তাড়াতাড়ি চলে আসব, আর আমার সাথে আরও একজন আসবে। তা আমার পুত্রবধূ আসবে? তারপর বাবার সাথে কথা বলে ফোন কেটে দিলাম। সকালে কলেজে গেলাম, তারপর ঝুমুকে সবার সামনে প্রপোজ করলাম। ঝুমু রাজি হয়ে গেল। হঠাৎ একটা ছেলে এসে আমাকে বলল আমাকে নাকি প্রিন্সিপাল স্যার ডেকেছে। আমি আর ঝুমু স্যারের রুমে গেলাম। স্যার, আসতে পারি? আসো। রিমন, তোমাকে এই কলেজে থেকে বহিষ্কার করা হলো। আমি অবাক হয়ে বললাম, স্যার, আমি তো অন্যায় কিছু করিনি। তারপর স্যার আমাকে বহিষ্কার করছেন কেন? দেখো, মাইশা তোমার নামে অভিযোগ করেছে, তার সাথে আরও অনেকেই করেছে, তাই তোমাকে আর এই কলেজে রাখা যাবে না। স্যার, আপনি ওদের এই মিথ্যা অভিযোগ রিমনকে কলেজ থেকে বের করে দিতে পারেন না। ঝুমু, তোমার নামেও ওরা অভিযোগ করেছে। তোমার বাবা এই এলাকার একজন ভালো পুলিশ অফিসার, তাই তোমাকে কলেজ থেকে বের করে দিলাম না, কিন্তু ভবিষ্যতে ওরা তোমার নামে আর কোনো অভিযোগ করলে তোমাকে বের করে দেব। স্যার, ও এমপির মেয়ে বলে আপনারা অন্যায়কে সাপোর্ট করছেন? আমি কোনো কথা বলতে চাই না, আর তোমাকে কলেজ থেকে বের করে দিয়েছি, এটাই শেষ। আর ঝুমু, তোমাকে বলে রাখছি, আর যেন তোমার নামে কোনো অভিযোগ না আসে, আসলে তোমাকেও বের করে দেব। এখন তোমরা এখান থেকে চলে যাও। আমি আর ঝুমু স্যার রুম থেকে চলে এলাম। তখনই স্যার আমার কাছে আসলো। আমি বলেছিলাম আমার সাথে লাগিস না, কিন্তু তুই তারপরও আমার কথা শুনলি না। এখন পাওয়ার দেখ, আমি কত কিছু করতে পারি। এতদিন তোর পাওয়ার দেখছি, এখন তুই আমার পাওয়ার দেখবি। 2 দিন পর কলেজে যে অনুষ্ঠান আছে, সেদিন তুই আমার পাওয়ার দেখবি। কলেজ থেকে তোকে বের করে দিয়েছে, আর তুই কি করবি? আর সেই অনুষ্ঠানে রাষ্ট্রপতি আসবে, তুই কিছুই করতে পারবি না। তুই সেটা 2 দিন পরে দেখিস। বাই ঝুমু। রিমন, আমিও তোমার সাথে যাব। 2 দিন পর আমি তো আবার কলেজে আসবো, তখন তোমাকে নিয়ে যাব। কলেজ থেকে তো তোমাকে বের করে দিয়েছে, তাহলে তুমি কেমনে আসবে? তুমি আমার বিশ্বাস করো তো? নিজের থেকেও বেশি। তাহলে 2 দিন অপেক্ষা করো। তারপর ওখান থেকে সোজা আমার নিজের বাড়ি চলে এলাম। বাড়ি ঢুকেই বাবা 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 আমার ডাকাডাকি শুনে নিজের রুম থেকে তাড়াতাড়ি আমার কাছে চলে আসলো। এসে আমাকে জড়িয়ে ধরলো। এতদিন পর বাবার কথা মনে পড়লো? বাবা, তোমার 2 দিন পর একটা কলেজে যাওয়ার কথা আছে না? সবাইকে বলে দাও, সে তোমার হয়ে তোমার ছেলে সেই কলেজে যাবে। তা সত্যি যাবে? আচ্ছা, আমি সবাইকে এক্ষুনি বলে দিচ্ছি। 2 দিন পর আজ কলেজে যাব, তবে আগের মতো আর খেতে হয়ে না। সবাই রাষ্ট্রপতির ছেলেকে দেখবে। 10 টাকায় নিয়ে কলেজে যাচ্ছি। মাইশা আজ খুব খুশি, রাষ্ট্রপতির ছেলেকে দেখবে, তাই আজ খুব সুন্দর করে সেজে এসেছে। আজ ও মনমরা হয়ে কলেজে এসেছে। সে ভাবছে কলেজ থেকে ওকে বের করে দিয়েছে, তারপর আবার আজ সকালে রাষ্ট্রপতির ছেলে আসবে। ও কি কলেজে আসতে পারবে? ঝুমু স্বাভাবিকভাবেই কলেজে আসলো। আর মাসের সাথে আজ একটা ছেলে আসছে। ছেলেটার নাম আশিক, মাইশা হবু স্বামী। আশিকের বাবা অন্য জেলার এমপি। আশিক দেখতে খুব সুন্দর আর মনটা ভালো। কলেজের রাষ্ট্রপতির ছেলেকে দেখবে বলে সবাই খুব তাড়াতাড়ি এসেছে। কিছুক্ষণ পর কলেজে 10টা গাড়ি ঢুকলো। সবাই গাড়িগুলোর দিকে চেয়ে আছে। এত দামি গাড়ি শুধু ছবিতে দেখেছে তারা। মাঝের গাড়ি থেকে আমি নামলাম। সবার চোখ এখন আমার দিকে, শুধু একজনের চোখ নিচের দিকে, সে হলো ঝুমু। তার কোনো দিকে খেয়াল নেই, সে শুধু ভাবছে আমি আসবো তো।
আমি কাছে আসতে সবাই অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। কেউ ভাবতে পারেনি আমাকে এভাবে দেখবে। সবচেয়ে অবাক হয়েছে মাইশা। মাইশা মনে মনে ভাবতেছে এটা কিছুতেই হতে পারে না। আমি গিয়ে আমার প্রধান অতিথির চেয়ারে বসলাম। প্রিন্সিপাল স্যার আমার কাছে আসলেন। বাবা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? হচ্ছে। আমাকে বলো, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আমি এবার উঠে সবাইকে বললাম, আপনারা সবাই আমাকে এই অবস্থা দেখে অবাক, কারণ আপনারা কেউ ভাবতেই পারেননি আমি রাষ্ট্রপতির ছেলে। আমি ছোটবেলা থেকেই সাধারণভাবে চলেছি। আমি এত গাড়িতে থাকতে চাইনি। আমি হেঁটে স্কুলে গিয়েছি, কারণ আমার বড়লোকের জীবন ভালো লাগে না। বাবা রাষ্ট্রপতি হওয়ায় সবসময় আমার সাথে 20 জনের মতো গার্ড থাকতো। কেউ আমার সাথে কথা বলার সাহস পেত না। আমার ওই জীবন ভালো লাগছিল না, তাই চলে এসেছিলাম এখানে। সাধারণভাবে চলবো। এই কলেজটাও আমার বাবার। এই কলেজটা নিয়ে আমার অনেক স্বপ্ন, তাই আমি এই কলেজে ভর্তি হই। কিন্তু এই কলেজটাকে যে আমি এভাবে দেখবো আশা করিনি। এই কলেজটা নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন ছিল। আমার বাবা এই কলেজটার কথা আমাকে অনেকবার বলেছে, তাই আমি এই কলেজে ভর্তি হই। কিন্তু এই কলেজটা যে এখানকার ক্ষমতাবান লোকদের ছেলেমেয়েদের অহংকার দেখানোর জায়গা হবে আমি ভাবতে পারিনি। এই কলেজের মধ্যে আমি অনেকবার অপমানিত হয়েছি। আমি চাইলে সব অপমানের শোধ নিতে পারতাম, কিন্তু এই অহংকার জিনিসটা আমার মাঝে নেই। এই কলেজটা নতুনভাবে অহংকার মুক্ত করার জন্য আমি এবার কাল থেকে কলেজে আসব। আর এখন যদি কেউ কলেজে নিজের ক্ষমতা দেখানোর জন্য আসে, তাহলে তাদের কলেজে আসার দরকার নেই, কারণ কলেজে আর কেউ যদি কাউকে অপমান করে তাহলে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। আর আমি প্রিন্সিপাল স্যারকে বলছি, যদি এখনও আগের মতো কারো গোলামি করার চেষ্টা করে তাহলে আপনাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। আর আমি কাল থেকে কলেজে আসলে আমাকে আলাদা করে সম্মান দিতে হবে না। আমি আমার বাবার ক্ষমতা সম্মান পেতে চাই না, আমি নিজের যোগ্যতায় সম্মান অর্জন করতে চাই। সবাই হাততালি দিচ্ছে। আমি এবার মাইশার কাছে গেলাম। মাইশা, একদিন তোমার নাম ধরে ডেকেছিলাম বলে তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে। এতদিন আমাকে অপমান করার জন্য তোমাকে আমি কি করতে পারি সেটা তুমি বুঝে গেছো আশা করি। আশিক এতক্ষণ আমার কথাগুলো শুনছিল। মাইশা, আমি তোমাকে আগেও বলেছি যে তোমার এই অহংকার আমার পছন্দ না। আজ তোমার জন্য আমাকে অপমানিত হতে হচ্ছে। অনেকবার আমি তোমার বলছি, কিন্তু তুমি শোনোনি। আজ যদি এনি রাষ্ট্রপতির ছেলে না হতেন তাহলে তুমি এইবার নিজের বাবার ক্ষমতার অহংকার দেখাতে। তাই আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আজ আমি গিয়ে বাবাকে বলে দেব আমাদের এই বিয়ে হবে না। আমি কোনো অহংকারী মেয়েকে বিয়ে করতে পারবো না। যেদিন তুমি এই অহংকার ছেড়ে আসতে পারবে সেদিন আমাকে পাবে। এ বলে আশিক চলে গেল। অহংকারের জন্য অনেক কিছুই আমাদের ছেড়ে চলে যায়। এখন মাত্র তোমার একজন ছেড়ে চলে গেছে, আর অনেকেই যাবে। আমি এবার ঝুমুর কাছে গেলাম। ঝুমু আমার দিকে একদিনে চেয়ে আছে। কি হলো, এমনভাবে চেয়ে আছো কেন? তুমি রাষ্ট্রপতির ছেলে? হুম। তাহলে তুমি গরিবদের মতো চলো কেন? তোমার তো টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নেই। আমার সাধারণভাবে চলতে ভালো লাগে, তাই আমি সাধারণভাবে চলি। ঝুমু, আজ তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। কেন? বাবা তোমাকে দেখতে চেয়েছে। কিন্তু তুমি রাষ্ট্রপতির ছেলে আর আমি একজন সাধারণ ওসির মেয়ে। তোমার বাবা আমাকে মেনে নিবে? তুমি আমার বাবাকে চেনো না। আমার বাবা তোমার জন্য সব করতে পারে। তারপর ঝুমুকে নিয়ে আমার বাড়িতে চলে আসলাম। ঝুমুকে নিয়ে বাড়িতে ঢুকলাম। বাবা সোফায় বসেছিল। আমি বাবাকে ডাক দিলাম, বাবা। বাবা আমার দিকে চেয়ে আর ঝুমুর দিকে তাকালো, তারপর আমাদের কাছে আসলো। এটা কি আমার বৌমা? নিচে থেকে চেয়ে বললাম, হুম। আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। ঝুমু বাবার পা ধরে সালাম করলো। থাক মা, সালাম করা লাগবে না। তা তোমার বাড়ির ঠিকানাটা তো বলো, বিয়ের প্রস্তাব পাঠাতে হবে তো। তারপর বাবা ঝুমুর বাড়ির ঠিকানা নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে চলে গেল। ঝুমুর বাবা রাজি হয়ে গেল। আমাদের বিয়ের তারিখ ঠিক করা হলো। রবিবার আমাদের বিয়ে। এদিকে মাইশা নিজে ভুল বুঝতে পেরেছে, কিন্তু সবকিছু হারানোর পরে কলেজের কেউ মাইশার সাথে কথা বলে না। আশিকও ছেড়ে চলে গেছে। আর শনিবার কলেজে গেলাম আমাদের বন্ধুদের দাওয়াত দিতে। সবাইকে দাওয়াত দেওয়া শেষে যখন বাড়ি ফিরবো তখনই মাইশা আমার কাছে আসলো। আমাকে ক্ষমা করে দাও রিমন, আমিও অনেক ভুল করেছি, কিন্তু তার সাজাও পাচ্ছি। কলেজের কেউ আর এখন আমার সাথে কথা বলে না। আমার ভালোবাসাও আমাকে ছেড়ে গেছে। আশিক বলেছে যদি তুমি আমায় ক্ষমা করে দাও তাহলে ও আমাকে মেনে নেবে। প্লিজ রিমন, আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, ক্ষমা করে দিলাম। আর ভবিষ্যতে অহংকার করো না, অহংকার সবকিছু কেড়ে নেয়। আমি আমার ভুল বুঝতে পেরেছি রিমন, আমি আর কখনো অহংকার করব না। এই নাও আমাদের বিয়ের কার্ড। কাল অবশ্যই আসবে, আর আশিককেও নিয়ে এসো। অবশ্যই আসবো। তাহলে আমি এখন চাই। আচ্ছা। আজ রবিবার আমাদের বিয়ের অনেক বড় আয়োজন করা হয়েছে। এখন সন্ধ্যা